হ্যালো ফ্রেন্ডস, হোপফুলি আমরা সবাই ভালো আছি। সিঙ্গাপুর থেকে সকলকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমাদের এই লাইভ প্রোগ্রামটি 40তম বিসিএস পরীক্ষার্থী যারা এই যে পরীক্ষার সম্ভবত রেডি হয়ে যাচ্ছে, 1 মাস সামথিং কিছুদিন, 1 মাস 15 দিনের মতো হয়তো সময় পাওয়া যাবে, 1.5 মাসের সময় পাওয়া যাবে সামনে। 1.5 মাস খুবই কম সময়। এই কম সময়ের মধ্যে প্রস্তুতিটা কী হবে সেটা নিয়ে আজকে কথা বলবো। 40তম যারা পরীক্ষার্থী তাদের জন্য আমরা দ্রুত সবাই যুক্ত হয়ে যাব। যাই হোক, তার আগে এই প্রোগ্রামটি অর্থাৎ 40তম যারা প্রার্থী ছিল তাদের জন্য যে প্রোগ্রামটি শুরু করেছিলাম সেটি গত 4 মাস আগে থেকে, এই 4 মাস বা 5 মাস আগে থেকে সম্ভবত হবে। তো সেখান থেকে সবগুলো পড়া একবার হয়ে গেছে। তো এখন সেই পড়াগুলো আবার এই শেষের 1.5 মাস সময়, যেটুকু সময় আছে, এই সময়টা কীভাবে পড়বে, কীভাবে কাজটা করবে, এটা নিয়ে আমার কাছে অনেক রিকোয়েস্ট করেছে। অনেক দিন থেকে আমার অনেক স্টুডেন্ট আছে যারা এই বিষয়গুলো রিকোয়েস্ট করেছে। তো সেগুলোর প্রেক্ষিতে চিন্তা করলাম যে একটা হোম অ্যাসাইনমেন্ট না দিলে এই পড়াটা ঠিকমতো পড়ে না। তো যেহেতু একটা পড়া না দিলে পড়াগুলো ঠিকমতো পড়ে না, তার জন্যই আজকে এই লাইভ থেকে আমি পুরো 1 মাসের আজকে হোমওয়ার্ক দিব। যারা 40তম প্রার্থী তাদের জন্য পড়া দিব, বাট শর্ত হচ্ছে যে এই পড়াগুলো নিজ দায়িত্বে, এই পড়াগুলো বাড়িতে আমি দেখবো না যে কে কীভাবে পড়লো, বাট এই পড়াগুলো নিজ দায়িত্বে সবাইকে পড়তে হবে এবং আন্তরিকতার সাথে পড়তে হবে। আমি যেভাবে বলবো এই পড়াগুলো সেভাবে কমপ্লিট করতে হবে। তো প্রথমে আমরা যুক্ত হওয়ার পরে কিছুক্ষণের মধ্যে এই পড়াগুলো আমি দিব, বাট পড়াগুলো কমপ্লিট করতে হবে। যারা প্রার্থী তাদের জন্য পড়াগুলো দিচ্ছি। আর 41তম যারা থাকবে বা 42তম পরীক্ষার্থী যারা থাকবে বা 41-42 যারা দিবে, তাদের জন্য এপ্রিল মাস থেকে নতুন প্রোগ্রাম শুরু করব। তো সে নাগাদ তারা অপেক্ষা করবে। আজকে শুধু 40তম প্রার্থী যারা তাদের জন্য কাজ থাকবে। সাকিব হোসেন রানা, ইয়েস প্রেজেন্ট, ও নাম হাজিরা দিচ্ছে। হ্যাঁ, গুড। KM সোহেল খান বলছে ভাই বই কীভাবে কিনবো? বই কেনার জন্য তো আমি গতকাল একটা নাম্বার দিয়ে দিয়েছিলাম, সেই নাম্বারে যোগাযোগ করতে হবে, সেখান থেকে কেনা যাবে। তো আমরা সবাই শেয়ার করে দিব যাতে করে আমাদের সব বন্ধুরা আজকে দেখতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসাইনমেন্ট, যেটা আমরা আগে দিতাম আমাদের পরীক্ষা টিউটোরিয়ালসের পক্ষ থেকে। সেটি হচ্ছে কে আছে? মোহন আলী আছে আমাদের সাথে, থ্যাঙ্কস। আমাদের কানিজ ফাতেমা আলম আছে, ইনশাল্লাহ উই উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট। থ্যাংক ইউ কানিজ ফাতেমা। KM সোহেল খান কি বলছে, টঙ্গীতে পাওয়া যাবে কি না? ও, উত্তরা লাইব্রেরিতে বোধহয় পাওয়া যাবে। তারপরে আমাদের সাথে কি আছে? ওয়াহিদ জাস্ট কি দেওয়া ওটা। তাসলিমা খাতুন সুমা আছে, ওয়ালাইকুম আসসালাম। রেজাউনুল হক আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, থ্যাংকস রেজওয়ান। মঞ্জুরুল ইসলাম আসিফ আছে, হ্যাঁ আসি। আঞ্জেল তিথি যুক্ত থাকে আমাদের সাথে। আমরা সবাই শেয়ার করে দিব যাতে আমাদের সব বন্ধুরা দেখতে পারে। আমি আমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। আজকে খুব চমৎকার একটা দিন গেছে। আমরা সকাল থেকে প্রোগ্রামে ছিলাম, সকাল থেকে 4টা পর্যন্ত প্রোগ্রামে ছিলাম। তারপরে এখানকার একটা বিখ্যাত একটি জায়গার মধ্যে গিয়েছিলাম। বিখ্যাত জায়গা বলতে সেটি হচ্ছে যে এটা হচ্ছে ম্যারিন, কি জায়গাটার নাম, ম্যারিন এরকম একটা জায়গার নাম, খুব সুন্দর জায়গাটা, সেখানে গিয়েছিলাম। তো যাই হোক, জিনাত কি বলছে? জিনাত আমাদের লেখাটা চলে গেল, আমি পড়তে পারলাম না। জিনাত আমাদের গেল, কি আছে তারপরে? মার্গারেট, শামীম হোসেন আছে আমাদের সাথে, নাফিস আহমেদ, অনেকেই যুক্ত হয়ে যাচ্ছে। কি বলছে? একলা প্রতীক বলছে দেখা যায় না। আমাকে দেখা যাচ্ছে না নাকি? দেখা যাচ্ছে তো। শরীফুল ইসলাম রাতুল বলছে সিঙ্গাপুর কেমন লাগছে? সিঙ্গাপুর ফ্যান্টাস্টিক প্লেস। যদি কারো সুযোগ থাকে তাহলে সিঙ্গাপুরে এসে দেখা উচিত, এত চমৎকার একটা জায়গা। আর আসলে সিঙ্গাপুর নিয়ে অনেক কিছু শেয়ার করা আছে। আমি আর একদিন একটা পূর্ণ লাইভ নিব এই
সিঙ্গাপুরের ব্যাপারে বলার জন্য। মেরিন ড্রাইভ, হ্যাঁ মেরিন ড্রাইভ, আবদুল্লাহ ওমর বলছে। মেরিন বে, হ্যাঁ গুড, মেরিন বে জায়গাটার নাম হচ্ছে মেরিন বে। অত্যন্ত চমৎকার একটা জায়গা। তো মেট্রো রেলে গেছি আজকে, কম ডলারে যাওয়া গেছে, খুব চমৎকার। বাট যেটা ইম্পর্টেন্ট সিঙ্গাপুর নিয়ে, এটা নিয়ে আমি যেটা লাইভ বলবো, সেটার ক্ষেত্রে এটা চমৎকার ব্যাপার ঘটবে। সেক্ষেত্রে যেটা হচ্ছে সিঙ্গাপুরের যে উত্থান, এটা কি করে সিঙ্গাপুর উত্থান হলো, শুরুর থেকে কিভাবে এই সিঙ্গাপুরটা এই যে মালয়েশিয়ার থেকে ভাগ হয়ে কিভাবে উত্থান হলো 1965 থেকে এই পর্যন্ত আসতে, একটা জেলেদের যে দেশ থেকে, ওরা ছিল জেলেদের দেশ, সেই দেশ থেকে এই পর্যায়ে আসাটা, এটি চারটেখানি কথা না, এটি কিভাবে আসলো এটা নিয়ে একদিন আমরা একটা লাইভের মধ্যে কথা বলবো। এবং এই কথাগুলো বলাতে আমরা দেখব যে একটা সরকার সরকারের যখন স্থায়িত্ব থাকে, একই সরকার যখন বারবার ক্ষমতায় থাকে, তখন সেটা কতখানি পজিটিভ হয়, সেটা সিঙ্গাপুরের সরকারকে দেখলে বোঝা যায়। যে কখনো কখনো গণতন্ত্রের থেকে একনায়কতন্ত্রও কখনো কখনো পজিটিভ হয়ে দাঁড়ায়। সেটা সিঙ্গাপুর একটা চাক্ষুষ প্রমাণ। যে সেটা নিয়ে কথা বলবো আমি, এটা আপাতত বলতে পারছি না, এখানে একটা কথা আজকে শুধু আচ্ছা আমরা সবাই শেয়ার করে দিই। এক কথায় বলতে গেলে সিঙ্গাপুর খুব চমৎকার জায়গা, এটাই হচ্ছে বড় কথা। আচ্ছা আমরা আজকে কোথাতে আসি? কি বলছে মেহেদি হাসান, বলছে যে স্যার বাজারে পরিচিত মডেল টেস্টগুলো কি এফেক্টিভ হবে? মডেল টেস্টগুলো এফেক্টিভ হবে আসলে কি, যে মডেল টেস্টগুলো যে পরীক্ষা দেয়, এক্সাম হলে বসে যে দেয়, এই যে প্র্যাকটিসটা হওয়া, এই প্র্যাকটিসটা হওয়াটাই ইম্পর্টেন্ট বিষয়। প্রচুর পরীক্ষা দিতে হয়, পরীক্ষাগুলো দিলে যেটা প্র্যাকটিস হয়, এই প্র্যাকটিসগুলো খুব কাজে লাগে। কি বলছে তামজিদুল মওলা তানিন, বলছে স্যার হলিশহর চট্টগ্রাম শাখায় কি স্যারের ঢাকার থেকে এসে ক্লাস নেবেন? ঢাকার থেকে কিছু টিচার যাবে, বাট ওখানকার লোকাল টিচারই বেশি ক্লাস নেবে, ঢাকার থেকে 2-1 করে টিচার যাবে। তারপরে জাহিদুল ইসলাম বলছে স্যার অনেক সময় ধরে চলে যাচ্ছে, আমি স্যার যশোরের পরিক্রমা বই পাওয়া যাবে? আচ্ছা কী বলছে, চলে গেল। কিশোরগঞ্জ থেকে আমাদের, একলাপুর থেকে, হচ্ছে নওগাঁ থেকে, স্বপ্নমায়া শরীয়তপুর থেকে। স্বপ্নমায়া তো আমাদের পরিচিত, নিয়মিত আমাদের সাথে থাকে। শরীয়তপুর কেন? নাফিজ আহমেদ বলছে স্যার প্লিজ আমার প্রশ্নের আনসারটা দেন। কী প্রশ্ন ছিল আমি দেখি নেই। আশরাফ খান রাজশাহী থেকে, গাজীপুর থেকে বলছে। শামিমা ইয়াসমিন আমাদের গাজীপুর থেকে আছে, অনেকেই যুক্ত হয়ে গেছে। হুমায়ুন কবির আছে আমাদের মিরপুর থেকে। জাহিদুল ইসলাম সিরাজগঞ্জ থেকে আমাদের। নাজমুল হাসান বলছে কোথা থেকে, মিঠুন মণ্ডল নড়াইল থেকে। এবি সিদ্দিক কুষ্টিয়া থেকে, গুড। মৌপিয়া পাল, কুষ্টিয়া পাওয়া যাচ্ছে না বইটা। আসলে বইটা তো সবখানে দেওয়ার জন্য বইটা মানে আমরা তো ওভাবে প্রফেশনালি বইটা তো মার্কেটাইজ করি নাই আমরা। বইটা জাস্ট কিছু কপি করা হয়েছে, তো সেই কপিগুলো যারা যেখান থেকে নিয়ে নিয়েছে তাদেরকে দেওয়া হয়েছে, এটা আর কি। সবগুলো লাইব্রেরিতে দেওয়া হয়নি, তো ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করবো। বাট যেহেতু 40তম পরীক্ষাটা একদম সামনে চলে আসছে, সো এইটা নিয়ে আমরা মার্কেটাইজ করতে পারিনি। সো এখান থেকে ঢাকার থেকে যেগুলো পাঠিয়ে দিয়েছে সেগুলো আর কি, সেগুলো যেখানে দিয়েছে সেখানে আর কি পাওয়া যাবে। আচ্ছা প্রথম কী বলছে আমাদের কাঠ পেন্সিল, বলছে বগুড়া থেকে। যশোর থেকে বলছে এসকে রাসেল, না ওই শাখায় পাওয়া যাবে না। হুমায়ুন কবির বলছে মিরপুর থেকে। তারপরে বিশ্বজিৎ সূত্রধর, স্যার এখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। সেকেন্ড ইয়ারে পড়ি কী বললো জিনিসটা? তামজিদুল মওলা তানিন, ওকে। আমরা অনেকেই যুক্ত হয়ে গেছি, মাশাআল্লাহ। যারা যুক্ত হয়ে গেছে তারা আমাদের আলোচনা শুরু করে দিই। তারপরে আলোচনাটা, অর্থাৎ হোম অ্যাসাইনমেন্টটা দেওয়া হলে আমরা আড্ডা আবার দিব, সমস্যা নেই। অ্যাসাইনমেন্ট আগে দিয়ে নিই, তারপর আড্ডা আবার হবে, প্রশ্ন উত্তর হবে। 40তমর জন্য আজকে আমি 1 মাসের একটা পড়া দিব। 1 মাসের যে হোম অ্যাসাইনমেন্টে দিব, 1 মাস ধরে এটা পড়তে হবে। সো এইটা অবশ্যই ফলো করতে হবে 1 মাসের জন্য। অন্যান্য লাইভগুলো হবে, বাট 40তম নিয়ে লাইভটা আর হবে না। 40তম নিয়ে এই লাইভটা শেষ লাইভ। আর এখান থেকে যে পড়াটা দিব, যদি খুব জরুরি কিছু দরকার হয় সেক্ষেত্রে হয়তো আরেকবার লাইভ আসা যাবে।
বাট আমি চাইবো যে এইটাই শেষ লাইভ হোক 40তমর জন্য। এইটা লাইভটা 1 মাস পড়া দিব, তো যেহেতু 1.5 মাস সময় আছে, এই 1.5 মাসে 1 মাস পরে কীভাবে পড়বে সেটাও নিয়ে একটু বলে দিব। সো এইটা হচ্ছে ব্যাপার। ইংরেজি ভাষা সাহিত্য নিয়ে আমি বইটা যেটা লিখছি, এই বইটা শেষ করতে পারবো কিনা আমি জানি না। আমি ঢাকায় যাওয়ার পরে হয়তো 5 days to 10 days এটা লাগবে আরও ইংরেজি বইটা আসতে, কারণ এই বইটার আমি তো এখানে আসার কারণে একটু মিস হয়ে গেল। যদি আমি ওখানে থাকতাম হয়তো বইটা শেষ করতে পারতাম। তো বই অলমোস্ট শেষ, এখন জাস্ট এটা গুছিয়ে নেওয়া, সেই গুছিয়ে নিয়ে একটু প্রুফ দেখা, এগুলো করতে হয়তো 8 থেকে 10 দিন সময় লাগবে ইংরেজি সাহিত্যের বইটা আসতে। তো ওই বইটা আসলে আমার মনে হয় যে বেনিফিটেড হবেন, কারণ বইটা খুব সুন্দর করে লেখা আছে। তো সেটা যেহেতু আসেনি সেটা পরের কথা। আপাতত যেটা হচ্ছে যে আমরা 40তম যারা পরীক্ষা দিব তারা অনেক টেন্সড এই মুহূর্তে, বিকজ পরীক্ষাটা সবাই বুঝে গেছে পরীক্ষাটা কবে হবে। তো সেই ক্ষেত্রে যে পরীক্ষাটা যদি 3 নভেম্বরই 3 মেতেই হয়, তাহলে 3 মেতেই আমরা ধরে যদি টাইমটা কাউন্ট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1.5 মাসের মতো, একটু বেশি থাকে 1.5 মাস থেকে। এই 1.5 মাস সময়টা পাওয়া যাবে। এটা খুবই কম সময়, হাতে যে সময়টা আছে এই সময়টা রীতিমতো পড়ালেখা করতে হবে যদি পাস করতে হয়। আর এই মুহূর্তে 10টা যে বিষয় আছে সেখান থেকে আমরা একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই প্রিলি পরীক্ষার যে ব্যাপারটা থাকে, যদি যতই পড়েন সেই পড়াগুলো কিন্তু শেষ হবে না। এটা মনে রাখতে হবে যে পড়া কখনো শেষ হবে না, প্রিপারেশন কখনো শেষ হবে না। বাট যেটা মনে রাখতে হবে যে পরীক্ষায় আমার পাস করার জন্য কত লাগে, এইটা একটা জামশন থাকতে হবে যে আমার পাস করার জন্য কত লাগতে পারে। তো পরীক্ষা হয় 200 নম্বরের মধ্যে 200 তো লাগে না। আমি বারবার এই কথাটা বলি যে এখন পর্যন্ত 200 নম্বর পরীক্ষার মধ্যে কখনোই 120-এর উপরে লাগেনি, এখন পর্যন্ত লাগেনি। সো 115-এর উপরেই লাগেনি, ইনফ্যাক্ট কখনোই লাগেনি 115-এর উপরে, এই 200-র মধ্যে থেকে কখনোই লাগেনি। আর এর আগে যখন 100 নম্বর পরীক্ষা হতো, 34 পর্যন্ত 100 নম্বর প্রিলি হতো, এই 35 থেকে হয়ে গেছে 200 নম্বর প্রিলি। সো 34 থেকে যে 100 নম্বর প্রিলি হইতো সেখানেও দেখা যায় 65-এর উপরে কখনোই লাগেনি 100-র মধ্যে থেকে। সো এইটা মনে রাখতে হবে যে 200-র মধ্যে থেকে এখন পর্যন্ত যদি 115-এর উপরে না লাগে, তাহলে আপনার সেফ মার্কস কত? সেফ মার্কস অবশ্যই আমি বলবো যে 125 হচ্ছে সেফ মার্কস। তাহলে আউট অফ 200 যদি আপনি 125 পান, তাহলে ধরে নিতে হবে যে এটি হচ্ছে সেফ মার্কস 125। তাহলে আমার হিসাবটা হচ্ছে সহজ, সেটা হচ্ছে যে 125 যদি আমার সেফ মার্কস হয়, তাহলে আমার 75 আমি যদি আনসার নাও করি, আমি যদি নাও পারি, তাহলেও আমার কোনো সমস্যা হবে না। অর্থাৎ 175 মার্কস আমি যে অ্যাভয়েড করতে পারবো, সেইটা আমি কোন জায়গাটা অ্যাভয়েড করব, কোন টপিকগুলো আমি বাদ দিব, কোন জায়গাগুলো আমি বাদ দিলে আমি 125-এর কাছাকাছি নেওয়ার পাবো। 130 হতে পারে, 125 হতে পারে, ইভেন 120 অথবা 115 হলেও সেফ মার্কস হতে পারে। আর যদি কোশ্চেন ডিফিকাল্ট হয়, অনেক বেশি ডিফিকাল্ট হয়, সেক্ষেত্রে তো এটা বলাই বাহুল্য যে এরকম 80 বা 85 পেলেও টিকতে পারেন আউট অফ 200। তো এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করবে। নর্মালি কোশ্চেন যদি ইজিও হয়, তাও 120-এর উপরে লাগবে না। তো সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে আমাদের রেঞ্জটা কতটুকু হবে, যে 125 থেকে 130। প্রথম কথা হচ্ছে আনসার করার সময় আমি প্রয়োজনে পরীক্ষা শুরুর 5 দিন বা 3 দিন আগে আর একবার লাইভে যাব, যে কীভাবে আনসার করতে হবে, কীভাবে গোল অ্যাভয়েড করতে হয়, কীভাবে কাজটা করলে ভালো হয়, এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। সেটা নিয়ে একটু জাস্ট বলি, সেটা হচ্ছে যে ওই আনসার করার সময় মনে রাখতে হবে যে যখন আনসার করবেন তখন একদম যেটা পারি সেটাও আমি ধরে থাকবো, আর যেটা পারি না সেটা ধরে থাকবো, এটা যেন না হয়। অর্থাৎ আনসার করার সিস্টেমটা হচ্ছে যে প্রথমে একবার এক টানা যেতে হয়, 200 নম্বরের মধ্যে এক টানা যেতে হয়। অর্থাৎ যেটা আমার একদম কনফার্ম পারি সেটা শুধু আনসার করে যাব, আর যেটা আমার সন্দেহ লাগবে সেটা আমি একটু এক্সট্রা দাগ দিয়ে যাব, যেন আমি এটা মানে পারবো কিন্তু একটু সন্দেহ হচ্ছে, সেক্ষেত্রে একটু করে দাগ দিয়ে যাব। আর যেটা হচ্ছে যে খুবই কনফিউশন, সেটা আমি আলাদা করে রেখে যাব। অর্থাৎ প্রথম টানে আমি যেগুলো কনফার্ম পারি সেগুলো দাগিয়ে যাব, সেকেন্ড বার এসে যেগুলো আমার মধ্যে পারবো কিন্তু একটু সময় লাগবে সেটা আমি দাগ দিয়ে রেখেছিলাম সেগুলো করব। আর থার্ড টাইম আমার হাতে অবশ্যই বেশ কিছু সময় থাকবে, অর্থাৎ এমন একটা সময় থার্ড টাইমের কোশ্চেনগুলো করব যখন আমার হাতে 15 মিনিটস বা এরকম 20 মিনিটস বা অ্যাটলিস্ট 10 মিনিটস আমার হাতে থাকবে, তখন আমি থার্ড স্টেজের কোশ্চেনগুলো আনসার করব। সেই 3টা ধাপ,
আনসার করার জন্য 3টা ধাপে করতে হয়। প্রথমবার হচ্ছে যেগুলো একদম পারি সেগুলো, সেকেন্ড টাইম হচ্ছে যেগুলো আমি মোটামুটি পারি বাট একটু কনফিউশন আছে সেটা, আর থার্ড টাইম হচ্ছে থার্ড স্টেপের যেগুলো চিন্তা করে আনসারগুলো করতে হবে। সো আনসারগুলো কীভাবে করতে হয়, কীভাবে আনসারগুলো বাদ দিয়ে একটা আনকমন কোশ্চেন আনসার করা যায়, সেটা ব্যাপারে আমি একদম শেষের দিকে পরীক্ষা শুরুর কয়েকদিন আগে এটা নিয়ে কথা বলবো যে কীভাবে আনকমন কোশ্চেন, টোটালি কমন পড়ে নেই এরকম 8 থেকে 10টা কোশ্চেন আনসার করা যায় কীভাবে, সেটা নিয়ে কথা হবে পরীক্ষার আগে, 2-3 দিন আগে বলবো ইনশাল্লাহ। আজকে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের হোমওয়ার্কটা দিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে 1 মাসের পড়া। 1 মাসের জন্য কথা হচ্ছে আমি যেটা বললাম যে আমাদের 120 বা 125 পাওয়ার জন্য কত মার্কস আমার দরকার হয়। তো প্রিলি আমি আমাকে যদি বলি যে প্রিলি আমার কখনো ফেল হয়নি। এটা কেন হয়নি, যে সেটা হচ্ছে যে ওই পড়ার ক্ষেত্রে আমি খুব কম পড়তাম। তো কম বিষয়গুলো পড়লে যেটা হয় যে এটা বারবার রিভিশন দেওয়া যায়। আর এখনকার যারা পরীক্ষা দেয় এদের মধ্যে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে এরা পড়ে অনেক বেশি, রিভিশন দেয় অনেক কম। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা প্রবলেম। রিভিশনের অভাবে যা পড়ে তা মনে থাকে না। আর সেকেন্ড একটা ব্যাপার হচ্ছে যে ওই যে অনেক বেশি লোভ থাকে। লোভ তো বুঝি, লোভ বলতে কীরকম, যে মার্কস বেশি পড়লো বা আরেকজন কী পড়লো, ও কী পড়লো, এই যে একটা চিন্তা এবং এগুলো নিয়ে যে দুশ্চিন্তা থাকা যে ও বোধহয় আমার থেকে সব পড়ে শেষ করলো, ও বোধহয় না জানি কী করে ফেললো, বা ইভেন ঢাকার বাইরে যে আছে সে মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পড়ছে ও বোধহয় সব শেষ করে ফেলছে, ও বোধহয় দুনিয়ার সব কিছু পারে, আমি কিছুই পারি না, বইটা যে পারে সে সব কিছু পারে, মেডিকেল যে পারে সে সব কিছু পড়ে, আমি কিছুই পারি না। কিন্তু মজার কথা হচ্ছে যে যারা মেডিকেল থেকে পড়াশোনা বিশেষ পরীক্ষা দেয় এদের বেশিরভাগই প্রিলিতে আউট হয়ে যায়, টেকে না। সো কেন টেকে না এটা সহজে অনুমেয়। সে সায়েন্সে ভালো পারবে, সে হয়তো ইংলিশেও টুকটাক পারবে, কিন্তু ম্যাথেও কিছু পারতে পারে, কিন্তু বাকি যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো তার পড়ার চর্চা নেই, চর্চা না থাকার কারণে তার এটা খারাপ হয়ে যায়। এই ক্ষেত্রে যেটা হয় যে যারা সারাক্ষণ রিভিশন দেয় এরা কিন্তু ভালো করে। তো আমার কথা হচ্ছে যে নির্দিষ্ট কিছু বই, মূল যেটা কথা হচ্ছে নির্দিষ্ট কিছু বই, জাস্ট আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে যে আমি একই পড়া বারবার রিভিশন দিতাম। তো এটা আমার জন্য খুব ভালো একটা ব্যাপার ছিল যে আমি বারবার প্রিলিতে টেকার একটা কৌশল ছিল, পড়া ছিল খুবই অল্প, যে অল্প পড়াগুলো বারবার রিভিশন দিতাম। সো আমি এগুলো পারতাম। আর ইংলিশটা আমার নিজের হওয়ার কারণে একটা বেনিফিট আমি বেশি পেতাম, এটাই ছিল আমার বেনিফিট। আর বাকি যেগুলো ছিল যে ওই কম পড়াটা বারবার রিভিশন দেওয়ার কারণে তখন এটা হতো কি যে পরীক্ষা আমি যা আসতো পাশ করার জন্য যতটুকু নাম্বার দরকার আমি অতটুকু পারতাম। তো দেখা যেত আমার প্রিলি পাস হতো। তো এইটাই কিন্তু অনেকে মিস্টেক করে ফেলে, যেটা হচ্ছে যে সে একই বই, যেমন বাংলা গাইড বই 3-4টা কিনে ফেলে, 3-4 প্রকাশনীর বই কিনে ফেলে। তো 3-4 প্রকাশনীর বাংলা গাইড যখন কিনে ফেলে তখন এটাও মনে থাকে না, ওটাও মনে থাকে না, ওটাও মনে থাকে না, এখান থেকে কিছু পড়ে, ওখান থেকে কিছু পড়ে, ওখান থেকে কিছু পড়ে, আলটিমেটলি সে বই অনেক, যে কথাটা আমি খুব মজা করে বলি যে ওই যে টেবিলে অনেক বই রাখে, বই রেখে সে বই সহ সেলফি তুলে পোস্ট দেয় যে আগামীকাল প্রিলি পরীক্ষা, সবার দোয়া চাই, অমুক তমুক। দেখা গেলো যে টেবিলে অনেক বই কিন্তু পরীক্ষায় ডাব্বা, অর্থাৎ পরীক্ষায় ফেল। এটা হয়, এই ঘটনাটা ঘটে যে পরীক্ষায় ফেল করে, বই অনেক কেনে, টেবিলে অনেক বই থাকে, সেগুলো পড়ে, এখান থেকে কিছু ওখান থেকে কিছু পড়ে, এভাবে পড়ে পরীক্ষায় ফেল করে, সেলফি তুলে দিয়ে দেয় যে দোয়াটা চাচ্ছি, দোয়া চাই, সবই চাই, কিন্তু পরীক্ষায় নাই। এইটা থেকে বের হওয়ার উপায় কী, এটা চিন্তা করতে হবে। তো এই যে কম পড়ে প্রিলি পাস করা, এইটা মাথায় রাখতে হবে। এটা অনেক কথা, সবাই পড়াটার জন্য অপেক্ষা করতেছে, পড়াটা দিয়ে নেই, তারপরে আমরা গল্প করবো নি। ওকে, রেডি? সবাই কাগজ কলম নিয়ে রেডি কিনা আমি জানি না, রেডি তো? তো যদি রেডি না হয় তাহলে আমাদের যে গ্রুপ আছে পরিক্রমা টিউটোরিয়ালস যে গ্রুপে যারা থাকবে তারা এই যে পড়াটা দিব, 1 মাসে পড়া দিব, এটা সুন্দর করে কাগজে লিখে পোস্ট দিতে হবে, যাতে করে সবাই দেখতে পারে। যারা লিখতে পারে নাই বা লিখতে পারবে না এখন, তারা জন্য এই পড়াটা দেখে নিতে পারে। কিন্তু পড়াটার সমস্যা হচ্ছে আমি পড়াটাতে দিব, বাট পড়াটা পড়লো কিনা আমি তো জানবো না। আচ্ছা, সেটার জন্য নিজের গার্ডিয়ান হতে হবে। প্রত্যেকেই বিশেষ পরীক্ষা দিতে যাচ্ছেন, তো অনেক বড় ম্যাচুর তো হয়ে গেছেনি। তো পড়া হচ্ছে 1, 2, 3টা কাজ থাকবে। আচ্ছা, 3টা কাজ 1 মাসের জন্য। আজকে হচ্ছে 11 মার্চ
রাত পোহালে 12 মার্চ, আমি 12 মার্চ থেকে ধরে নিচ্ছি, তার মধ্যে পড়াটা শুরু হলো এখন। হ্যাঁ, তো 12 মার্চ থেকে আমরা শুরু করব পড়াটা 12 এপ্রিল পর্যন্ত, 1 মাসের জন্য। আর 13 এপ্রিল থেকে কী করতে হবে সেটা পরের ব্যাপার। আপাতত পড়াটা হচ্ছে 1 মাসের 12 মার্চ থেকে 12 এপ্রিল পর্যন্ত। এটা আমাকে আবার মনে করে দিতে হবে 10 এপ্রিলে যে, মানে আগামী মাসের 10 এপ্রিল বা 7 থেকে 10 তারিখের মধ্যে আমাকে একটু আমাদের গ্রুপে একটু নক করে মনে করে দিতে হবে, বা আমার মেসেঞ্জারে ইনবক্সে মনে করে দিতে হবে যে আমি পড়াটা 12 তারিখ পর্যন্ত দিয়েছিলাম। তারপরে কি করতে হবে সেটা যদি সময় থাকে পরে আবার আলাপ করব, কথা বলবো। তো পড়া 3 ধরনের থাকবে, 3 ধরনের কাজ আমি দিব। একটা হচ্ছে এটা তো বললাম যে 12 মার্চ থেকে 12 এপ্রিল পর্যন্ত, এটা এক ধরনের কাজ। 2 নম্বর কাজ হচ্ছে মানে 13 এপ্রিল থেকে যে কাজগুলো থাকবে সেটার ব্যাপারে আমি বলে দেবো যে কী করতে হবে, এখনই বলে দিব। অর্থাৎ পুরো ব্যাপারটাই ঠিক করে ফেলছি। এই একটু আগে যে মেরিন বে থেকে এসে বসে বসে এই কাজগুলো চিন্তা করলাম যে কী কী করা যায়। ঠিক আছে, তাহলে 3টা জিনিস কি? এক হচ্ছে আমার যে এই সাজেশন বই যেটা আছে এটা মাস্ট লাগবে। এটা যে ফার্স্ট কাজ, যারা আমরা এই গ্রুপে আছি তারা এই বইটা তো অবশ্যই আছে সবার কাছে, না থাকলে কোনো ফ্রেন্ডসের কাছ থেকে নিয়ে ফটোকপি নিলে হবে, ফটোকপি করে পড়লেও চলবে, সমস্যা নাই। বাছাই করার প্রশ্ন আছে, জাস্ট একটু পড়ার রিভিশন দেওয়ার জন্য বইটা ভালো। 2 নম্বর হচ্ছে যে আমাদের সবার কাছে জব সলিউশন বইটা অবশ্যই আছে, জব সলিউশন। তাহলে এক হচ্ছে এই এক্সক্লুসিভ সাজেশন যে 12,000 প্রশ্নের বইটা আছে সেটা, 2 হচ্ছে জব সলিউশন বইটা, আর 3 হচ্ছে অ্যাকসেট গাইড বই। অ্যাকসেট গাইড বই বলতে যে এই যে ওই প্রকাশনীর একটা, ওই প্রকাশনী একটা, একই বই ওই প্রকাশনী একটা, হ্যাঁ, এইটা যেন না হয়। অর্থাৎ অ্যাকসেট মানে একটা করে বই, 10টা বই, গাইড বই হবে 10টা, নট মোর দ্যান 10। ঠিক আছে, 10টা গাইড বই। তাহলে 3টা জিনিস, একটা হচ্ছে এক্সক্লুসিভ এই সাজেশন, 2 হচ্ছে জব সলিউশন, আর 3 হচ্ছে অ্যাকসেট গাইড বই। এই 3টা পড়া আমরা পরীক্ষার আগের মধ্যে পড়ব। আর 4র্থ কাজ যেটা থাকবে সেটা হচ্ছে প্রচুর এক্সামস ফেস করবো আমরা। এখন এই পড়াগুলো আমরা এই 4টা জিনিস কী হলো, যে এই এক্সক্লুসিভ সাজেশন বইটা, 2 হচ্ছে জব সলিউশন বইটা, 3 হচ্ছে 10টা গাইড বই। 10টা মানে 10টাই, আমি বারবার বলতেছি, আমি রিপিট করতেছি, 10টা মানে 10টা, 10টা মানে 12টা না, 10টা মানে 11টা না, 10টা মানে 13টা না, 10টা মানে 10টা বই পড়তে হবে। এটা ওই যে বাংলার জন্য ওই প্রকাশনী, ওই প্রকাশনী, ওই প্রকাশনী, এটা যা যা কিনছেন তার মধ্যে একটা বেছে নেবেন, ওই একটাই পড়বেন, ভুল হোক শুদ্ধ হোক ওই একটাই, 10টা বই, নট মোর দ্যান 10। ওকে, আর যদি কারো এক্সট্রা কিছু নোট করা থাকে সেগুলো একটু অবশ্যই রিভিশন দেওয়া যাবে। আর হচ্ছে এক্সামস, 4টা কাজ। এখন আমরা কাজগুলো কীভাবে করব? প্রথম কাজটা হচ্ছে জব সলিউশন, ফার্স্ট কাজ জব সলিউশন। দেন হচ্ছে জব সলিউশনটা কমপ্লিট হওয়ার পরেই এই বইটা, সেকেন্ড কাজ হচ্ছে এইটা হচ্ছে এইটা আমরা পুরো 5 দিন, ওকে, 5 দিনের কাজটা আমি দিব, এখনই দিব। এই বইটা হবে 5 দিনে শেষ হয়ে যাবে, বইটা শেষ করতে হবে 5 দিনে। জব সলিউশনটা শেষ করতে হবে 4 দিনে, ফুল জব সলিউশনটা 4 দিনে শেষ করতে হবে। 4 দিনে আমি ভাগ করে দিব পড়াটা, আর এই বইটা 5 দিনে ভাগ করে দিব আমরা। আর পুরো যে গাইড বই আছে এই গাইড বইটা পড়তে হবে 21 দিনে। ওকে, তাহলে গাইড বই 10টা হচ্ছে 21 দিন সময়, আর জব সলিউশন বইটা হচ্ছে 4 দিন সময়, আর এই বইটা হচ্ছে 5 দিন সময়। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই হচ্ছে আমাদের 1 মাসের পড়া, 30 দিনের পড়া। 30 দিনের পরে কী করতে হবে সেটা আমি পরে বলে দিচ্ছি। আর শুভঙ্কর কী বলছে যে 10টা মানে কি MP3 অ্যাকসেট? আমি বলতেছি না যে MP3, যার কাছে যেটা কেনা আছে। এখন তো পরীক্ষার আগ দিয়ে সবাই বইতে কিনে ফেলছেন, তো কেনার সময় যেটা মুশকিল করে ফেলছে, যে কথাটা আমি বারবার বললাম, যে জন্য গোল্লা খায় বেশি, সেটা হচ্ছে যে বই কেনে, মানে 10টা বই দরকার কিন্তু বই কেনে 50টা। এত বই কেনে যে কোনোটাই পড়তে পারে না, বা যা পড়ে তার কিছু মনে রাখতে পারে না, জগা খিচির অবস্থা। তো এই জন্য সমস্যাটা হয়। তাই আমি বলছি 10টা মানে 10টা, অর্থাৎ যদি MP3 10টা হয়ে থাকে MP3 10টা, সমস্যা নেই। যদি প্রফেসর প্রকাশনী 10টা হয়ে থাকে 10টা প্রফেসর প্রকাশনী পড়েন, বা একটা প্রফেসর থাকলো, একটা অ্যাসুরেন্স থাকলো, একটা MP3 থাকলো, সমস্যা নাই, কিন্তু বই পড়তে হবে 10টা। এখন বাংলার জন্য আপনি প্রফেসর বাংলাটা কিনলেন, MP3 বাংলাটা কিনলেন, সমুদ্র শেখরের বাংলাটা কিনলেন, এটা যেন না হয়। অর্থাৎ একটা থাকবে, সেটা ছোট হোক বড় হোক, একটা থাকবে বই। সো 10টা বই। আমার মনে হয় কথা ক্লিয়ার। পরীক্ষার আগে এর বেশি কিছু এক্সপেরিমেন্ট করতে গেলে কিন্তু ঝামেলা পড়বেন। এত এক্সপেরিমেন্ট দরকার নেই, যা করা করে ফেলছেন, সময় আছে মাত্র 1.5 মাস।
এই 1.5 মাস সময়ের মধ্যে নো এক্সপেরিমেন্ট। পাস করার দরকার, পাস করার জন্য এত লাগে না, সিম্পল। প্রিলি পাস করা খুব সহজ, এর থেকে ব্যাংকে পরীক্ষা চাকরি হওয়া কঠিন, বিসিএসের থেকে বিসিএস সহজ। আচ্ছা, তা আমি যেটা বলছিলাম 4টা কাজ দিয়েছিলাম। প্রথমে আমরা জব সলিউশন শুরু করি, তো আমরা সবাই যদি লিখি ভালো হয়। জব সলিউশনের 1 নাম্বার কাজ, সেটা হচ্ছে সকল বিশেষ পরীক্ষার যত প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলো সবগুলো প্রশ্ন ব্যাখ্যা সহ একবার পড়ে ফেলতে হবে। সব বিশেষ পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষায় 10তম থেকে 39 বিশেষ পর্যন্ত যতগুলো বিশেষ পরীক্ষায় সকল সাবজেক্টের প্রশ্ন আসছে, এই প্রশ্নগুলো শুধু আনসার মুখস্থ করলে হবে না। প্রত্যেকটা প্রশ্ন যে কাজটা আমি দিচ্ছি ভালো করে বুঝতে হবে। এই কাজটা প্রত্যেকটা জব সলিউশন বইয়ের মধ্যে এটা আছে, এই প্রশ্নগুলো দেওয়া আছে। প্রশ্নগুলোর প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে যে ব্যাখ্যা দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের নিচে ব্যাখ্যা দেওয়া আছে, যে সেই ব্যাখ্যাগুলো বুঝে বুঝে পড়তে হবে। প্রথম 1 দিনের কাজ এটা, 1 দিন ফুল 1 দিন শুধু এই কাজটা করতে হবে, যে সকল জব সলিউশন থেকে সকল বিশেষ পরীক্ষার 10তম থেকে 39 বিশেষ পর্যন্ত যতগুলো প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলোর একদম ব্যাখ্যা সহ ভালো মতন পুরো 1 দিন শুধু এই কাজটা করতে হবে। নাম্বার 1, ক্লিয়ার? কিসের দাম কত বলছে? জামিরুল ইসলাম হোসেন বলছে দাম কত? ও এই বইটার দাম 200 টাকা। এটা যে আগের প্রকাশনী ছিল 200 টাকা, তখন ছিল 600 পৃষ্ঠা, এখন 653 পৃষ্ঠা হয়েছে, এখনও 200 টাকা, দাম বাড়ানো হয়নি। ওকে, 1 নাম্বার কাজ গেল। 2 নাম্বার কাজ হচ্ছে মানে 1 দিনে পড়া, এটা আমি বলতেছি 13 তারিখের পড়া। 13 তারিখ শুধু এটা পড়তে, 12 তারিখ শুধু এটা পড়তে হবে। আগামীকাল সকল বিশেষ পরীক্ষার যত প্রশ্ন আসছে ব্যাখ্যা সহ, জব সলিউশনের যত ব্যাখ্যা আছে ব্যাখ্যা সহ এই কাজটা সারাদিনে পড়তে হবে। 1 নাম্বার কাজ 13 তারিখের পড়া। 13 মার্চ, 13 তারিখ হচ্ছে 2015 সাল থেকে 2018 পর্যন্ত জব সলিউশন পরীক্ষায় যত বিশেষ সহ নন ক্যাডার সহ যত প্রশ্ন আছে সবগুলো ব্যাখ্যা সহ পড়া, ব্যাখ্যা সহ পড়তে হবে। এটা হচ্ছে 2 নাম্বার কাজ, দ্বিতীয় দিনের কাজ। আচ্ছা, এই দ্বিতীয় দিনের কাজে যদি এই পড়াটা দেখা গেল দুপুরের মধ্যে পড়াটা কমপ্লিট হয়ে গেছে, তাহলে নো প্রবলেম, রিভিশন দিতে হবে কয়েকবার। আমি কিন্তু রিভিশনের কথা বারবার বলতেছি, প্রচুর রিভিশন দিতে হবে। ওকে, এই যে বিশ্বজিৎ বলছে এখন থেকে কীভাবে প্রিপারেশন নেব, প্রিপারেশন কথা বলছি তো, অর্থাৎ কালকে কী পড়া, পরশু দিনকে পুরোটাই বলে দিচ্ছি, পুরো 1 মাসে পড়া বলে দিব। আচ্ছা, কারো উত্তর দিচ্ছে না, আসলে অনেকগুলো মেসেজ, সব উত্তর তো দেওয়া তো মুশকিল, তাই না? আর উত্তর দেওয়ার জন্য আমি একটু পরে উত্তর দিব, প্রশ্নের উত্তর দিব তো। ওকে, আচ্ছা, তাহলে আমাদের 2 দিনে পড়া গেল, 12 তারিখের এবং 13 তারিখের। এবার আসি 14 তারিখের। আমাদের 4 দিন কিন্তু জব সলিউশন, হ্যাঁ, এটা মনে রাখতে হবে। 14 তারিখের পড়াটা হচ্ছে 2010 সাল থেকে 2015 সালের সকল বিশেষ পরীক্ষা। ওকে, 2010 সাল থেকে 2015 সালের সকল বিশেষ পরীক্ষার প্রশ্ন এবং ব্যাখ্যা, ঠিক আছে? এটা হচ্ছে 10 সাল থেকে 2015 সাল। ক্লিয়ার? ওকে, গেল 3 দিনের। ওকে, চতুর্থ দিন, অর্থাৎ এটা গেল 12, 13, 14 তারিখে 14 মার্চে পড়া গেল। 15 মার্চ যেটা পড়তে হবে সেটা হচ্ছে, অর্থাৎ 2010 থেকে 2015 কিন্তু থাকলো প্রশ্ন। আর 14 তারিখে যেটা হবে, 14 তারিখে হচ্ছে আমরা যে পড়ব 2005 থেকে 2010, 5 বছরের প্রশ্ন, সকল প্রশ্ন ব্যাখ্যা সহ। এই 4 দিন হচ্ছে জব সলিউশন, অর্থাৎ 12 থেকে 15 তারিখ, 12, 13, 14, 15, এই 4 দিন জব সলিউশন বইটা কয়েকটা রিভিশন হয়ে যাবে, এই কয়টা পার্ট। ক্লিয়ার? এটা জব সলিউশন ক্লিয়ার। ওকে, 15 তারিখ গেল। এবার 16 তারিখ, 16 মার্চ
পুরো একদিনে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে যত সাধারণ জ্ঞান, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে মনে রাখতে হবে এখানে আছে সাধারণ জ্ঞান। হ্যাঁ, সাধারণ জ্ঞান বলতে বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দুটোই সাধারণ জ্ঞান। 2 নম্বর হচ্ছে বাংলা, ওখানে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বাংলা প্রশ্ন আছে। এই 3টা বিষয়, সাধারণ জ্ঞান, বাংলা, যত প্রশ্ন আছে সেটা হচ্ছে 15 তারিখের কাজ, 16 তারিখের কাজ। এইটা একদিন বৃদ্ধি করা যাবে যদি, আমার মনে হয় যেটা বেশি হয়ে যাচ্ছে, যদি বেশি মনে হয়, মানে এটা কিন্তু আগেই পড়া দেওয়া ছিল, এগুলো পড়া ছিল, যে কারণে এই পড়াটা দেওয়া, সেটা হচ্ছে যে রিভিশন দেওয়া যাবে। আর যদি কেউ একেবারে নতুন শুরু করে দেয় সে তো একদিনে পারবে না, তখন তার 2 দিন লাগবে। তো সেক্ষেত্রে আমরা ওই যে জব সলিউশন 4 দিন ছিল ওখান থেকে ম্যানেজ করে 3 দিনে কভার করতে হবে জব সলিউশন। আর এই ভার্সিটি পরীক্ষার যে প্রশ্নগুলো ছিল এই প্রশ্নগুলোটা অ্যাডজাস্ট করে নিতে হবে। ভার্সিটি পরীক্ষার কোশ্চেন কিন্তু সারা জীবনের প্রশ্ন না, জাস্ট 5 ইয়ার্সের প্রশ্ন, 5 বছরের প্রশ্ন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান এবং বাংলা অংশ, এখান থেকে ইংরেজি গ্রামার যে অংশটা থাকে সেটা যোগ করতে পারলে খুব ভালো হয়। তো এটা মিলে হচ্ছে যে আপনার 5 বছরে, গত 5 বছরের যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কয়েকটা বিশ্ববিদ্যালয়ের বেছে নিলেই হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বেছে নিলেই হবে, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, ঢাকা বিশ্ববিদ্যালয়, 3টা বেছে নিতে পারলেই হবে। 3টারই গত 5 বছরের যত প্রশ্ন ছিল সাধারণ জ্ঞানের উপরে এবং বাংলার উপরে বিশেষত, এই দুটো জায়গা বেশি পড়তে হবে। আর যদি সম্ভব হয় তাহলে ইংরেজি গ্রামার অংশটা একটু দেখে যেতে হবে। এটা হচ্ছে এটার জন্য যারা একেবারে প্রথম এটা পড়া ধরছে তাদের জন্য 2 দিন, আর যারা এই পড়াগুলো আমি আগে দিয়েছিলাম, যারা এই পড়াগুলো পড়েছিল আগে তাদের জন্য 1 দিন, রিভিশন দেওয়ার জন্য 1 দিন। এটা হচ্ছে 16 মার্চ পর্যন্ত এই পড়াটা থাকলো। ওকে, তাহলে আমরা এটার থেকে চলে যাই এবার আমার ওই বইটাতে। আচ্ছা, এখান থেকে আমি যেটা বললাম যে আমি আরেকবার যদি রিপিট করি, 12 মার্চ হচ্ছে জব সলিউশন শুধু বিশেষ পরীক্ষার প্রশ্ন, 13 মার্চ হচ্ছে 2015 থেকে 2018 পর্যন্ত যত প্রশ্ন, শুধু প্রশ্ন না কিন্তু ব্যাখ্যা সহ, প্রশ্নগুলো ব্যাখ্যা সহ পড়তে হবে না। তারপরে হচ্ছে যে 14 তারিখে 14 মার্চ হচ্ছে যে 2010 থেকে 2015 5 বছরের সকল জব সলিউশন প্রশ্ন ব্যাখ্যা সহ। আর 15 মার্চ হচ্ছে 2005 থেকে 2010 পর্যন্ত সকল প্রশ্ন ব্যাখ্যা সহ 5 বছরের প্রশ্ন। আর 16 মার্চ হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন, এই 3টা, এখান থেকে সাধারণ জ্ঞান, বাংলা বা যার কাছে যে বিশ্ববিদ্যালয়ের প্রশ্নই আছে সেখানে থেকে গত 5 বছরের প্রশ্ন আর কি। তো বিশেষ করে এই 3টা বিশ্ববিদ্যালয় হলেই ভালো হয়। কেন ভালো হয় সেটা ব্যাখ্যা করার দরকার নেই। তো যাই হোক, এই 3টা বিষয় মানে এই 3টা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন গত 5 বছরে এসেছিল সাধারণ জ্ঞান এবং বাংলার উপরে, এর সাথে যদি ইংলিশে যোগ করা যায় ভালো কথা। এইটুকু নিয়ে একদিনেই পড়াগুলো রিভিশন দিতে হবে। যদি সম্ভব না হয় তাহলে 2 দিন, এখানে 2 দিন ইউজ করা যাবে। আচ্ছা, এটা গেল আমাদের জব সলিউশন এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো, সেটা পড়া নিয়ে আমরা 5 দিনে এটা পড়া দিলাম। 4 দিন যোগ 1 দিন, 5 দিন এটা পড়া কমপ্লিট। এই 5 দিন যেভাবে বললাম এভাবে পড়তে হবে, নাম্বার 1। নাম্বার 2, সেকেন্ড ফেজ হচ্ছে এই বইটা 17 মার্চ থেকে আমরা এই বইটা 5 দিনে বইটা পড়তে হবে, 5 দিনে শেষ করতে হবে। 17 মার্চ থেকে, তার মানে 22 মার্চ এই বইটা শেষ হবে। 22 মার্চ, 17 মার্চ থেকে পড়া ধরতে হবে। কীভাবে ধরবো এটা আমরা? এই বইটার থেকে যেটা আছে, যে এখানে যেটা আছে যে এই জব সলিউশন আমরা যা পড়লাম সেগুলো কিন্তু অনেক কোশ্চেন এখানে পাওয়া যাবে। তো এটা সুবিধা হচ্ছে একই প্রশ্ন 2-3বার পড়লে সমস্যা নাই, এটা রিভিশনটা ভালো হবে। এই রিভিশনটা দরকার। আমি কি বলছিলাম যে পড়া হবে কম, কিন্তু সেগুলো রিভিশন বেশি হলে প্রিলিতে অবশ্যই টেকা যাবে। আচ্ছা, এখানে 10টা বিষয় এই বইটা দেওয়া আছে, এই 10টা বিষয়ে প্রশ্ন দেওয়া আছে, সব মিলে প্রশ্ন দেওয়া আছে 12,449টি প্রশ্ন দেওয়া আছে এখানে। 12,449টি প্রশ্ন আছে, তো প্রায় 12,500 প্রশ্ন। এই 12,500 প্রশ্ন 5 দিনে এটা ভালোভাবে মেমোরাইজ করতে হবে এবং মনে রাখতে হবে। তার মানে এটা সেভারাল টাইম রিভিশন দিতে হবে। তো এই রিভিশন দেওয়ার জন্য আমরা যেটা মনে রাখবো যে 17 মার্চ পড়তে হবে এখান থেকে ইংলিশ এবং ডেইলি সায়েন্স, প্রথম কাজ। 17 মার্চ। এই কে জানি বলছে ডাইজেস্ট পড়া লাগবে কিনা, ডাইজেস্টের কাজ তো এখানে হয়ে যাচ্ছে। এই যে এটা কী জন্য হচ্ছে, এটা ডাইজেস্টের কাজ হচ্ছে, ওইটা ডাইজেস্টের কাজ হচ্ছে। যেহেতু পড়া একদম শর্ট টাইমে এর বেশি পড়া তো খুব মুশকিল, এর বেশি পড়তে পারবেনও না। আমি যতটুকু বলতে সেটুকু পড়ে দেখেন, আল্লাহ ভরসা। তো এটা আমার মনে হয় যে যদি এটা ভালোভাবে রিভিশন দেওয়া যায়, যা বলছি, তো প্রিলিতে তো না টাকার কোনো কারণ নেই, প্রিলিতে তো অবশ্যই টিকবেন। বেসিক একেবারে যদি খারাপ হয়ে থাকে তাহলে সে মুশকিল কথা, কিন্তু বেসিক যদি কিছুটা থাকে আর
কিছুটা বুদ্ধিশুদ্ধি তো থাকতেই হবে, চালাক তো হতেই হবে একটু। হ্যাঁ, তো পরীক্ষার আগে একটু বলবো যে পরীক্ষায় যেমন কোশ্চিন কমন না থাকলে কীভাবে 8-10টা কোশ্চিন করা যায়, এরকম বুদ্ধি তো একটু থাকতে হয়, কৌশল থাকতে হয়। সো এগুলো পারা যায়, একটু বুদ্ধি করলে এটি টেকা যাবে। হাইয়েস্ট হওয়ার তো দরকার নাই, শুধু পাস করার দরকার, কোনো নাম্বার তো যোগ হবে না। খেল দেখাতে হবে রিটেন পরীক্ষায়, রিটেন পরীক্ষা ভালো করতে পারলে তো ক্যাডার। ওকে, তো 17 মার্চে এই বইটা থেকে ইংলিশ এবং ডেইলি সায়েন্স যে পার্টটা আছে সেটা, ডেইলি সায়েন্সের প্রশ্নগুলো শুধু মুখস্থ করে যাবেন, আনসারটা মুখস্থ, প্রশ্ন আনসার। আর ইংলিশ যে পার্টটা থাকবে, ইংলিশ পার্টটা নিয়ে আমি আজকে কথা বলতে চাচ্ছিলাম। তো এখন এইটা বলতে গেলে তো অনেক সময়, আচ্ছা দেখি ইংলিশ পার্টটা নিয়ে কথা বলার সময় থাকলে আমি শেষে এটা বলবো নি। ইংলিশ পার্টে এখানে সাহিত্য পার্টটা খুব সুন্দর করে দেওয়া আছে, সাহিত্য পার্টের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো সবই পড়ে ফেলতে হবে। আর এখানে গ্রামাটিক্যাল পার্ট যা দেওয়া আছে তা একটু দেখে যেতে হবে। আর এর পাশাপাশি সেটা হচ্ছে যে আসলে ইংলিশ থেকে যেটা হয় যে খুব বেশি মার্কস আশা করাটা ভুল হবে, কারণ ইংলিশে আমরা বেশিরভাগই স্টুডেন্টদের বেশি পারি না। তো সেক্ষেত্রে যদি আমরা এখান থেকে 20 বা 25 যদি ক্যারি করতে পারি সেটা ভালো হবে। আর ইংলিশের এখান থেকে সাহিত্য অংশটার একটা সাজেশনের মতো আমি দেওয়ার চেষ্টা করব। সাজেশন বলতে ছোটো করে একটা সাজেশন, প্রশ্ন বা এই সাজেশন যদি কারো কাছে না থাকে সমস্যা নাই, যদি একেবারে টোটালি আমরা যে প্রিভিয়াস কোয়েশনগুলো পড়বো ওখান থেকে ইংলিশ পড়াটা হবেই। সো ওই ইংলিশ পড়াটা যে ওই যে পড়াগুলো পড়ে সেগুলো পড়ার, আর এখানে যে পড়াগুলো আছে সেগুলো পড়লেই জাস্ট বুঝে যে পড়তে পারলে, আর কিছু নিজের বেসিক তো কিছু থাকতে হয়, সেখান থেকে পড়ে যা হয় আল্লাহ ভরসা একটু কভার করতে হবে। আর পরীক্ষার আগ দিয়ে ডে লং ইংলিশের উপরে দেখি আমি একটা ইংলিশের সাহিত্যের উপরে ডে লং ক্লাস নিতে পারি। সাহিত্যের উপরে 1 দিন বা 2 দিন, একদিনে ফুল ক্লাস, মানে সাহিত্যের উপরে 4টা ক্লাস করলে সাহিত্য এনাফ, ইংলিশ সাহিত্য আর কিছু লাগবে না। আমি যদি পারি এটা আমি সময় করে আমি পরিক্রমাতে নেওয়ার চেষ্টা করব। যাই হোক, সেটা ভিন্ন জিনিস। তো প্রথম অর্থাৎ 17 মার্চে যে পড়াটা থাকবে সেটা হচ্ছে ইংলিশ এবং ডেইলি সায়েন্স। এই বইটার থেকে ইংলিশ এবং ডেইলি সায়েন্স যত প্রশ্ন আছে সব প্রশ্নগুলো পড়ে ফেলতে হবে। ইংলিশটা নিয়ে আমি একটু পরে যদি সময় থাকে আমি ইংলিশ নিয়ে কথা বলবো। আর সায়েন্স নিয়ে যেটা থাকে এখানে জাস্ট প্রশ্ন আনসারগুলো মুখস্থ করতে হবে। তো যারা আমরা আগের প্রকাশনী বইটা কিনেছিলাম তারা একটু এই প্রকাশনের সাথে আনসারগুলো একটু মিলিয়ে নিতে হবে। 2-1টা আনসার এদিক হয়ে গেছে, এটা কারেকশন করা, কয়েকজন মিলে এটা কারেকশন করে দিয়েছে। তো এইটার ক্ষেত্রে একটু মিলিয়ে নিতে হবে। ওকে, 18 মার্চে যেটা থাকবে, 18 মার্চ হচ্ছে বাংলা, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন। বাংলা এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, আর নৈতিকতা খুব কম প্রশ্ন দেওয়া আছে। দুইটা অ্যাডজাস্টমেন্ট করার জন্য 18 তারিখে পড়া দেওয়া হলো। বাংলা ভাষা ও সাহিত্য এখানে আছে 2361টা প্রশ্ন, অর্থাৎ 2361টা প্রশ্ন আছে এখানে। আর নৈতিকতা থেকে দেওয়া আছে মাত্র 119টা প্রশ্ন। সো এইখানে 2300 প্রশ্ন আর এখানে 119টা প্রশ্ন, এই তার মানে 2500 প্রশ্নের মতো পড়তে হবে 18 মার্চ। আচ্ছা, গেল এটা 2 নাম্বার। তারপরে 3 নাম্বার হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি এবং জিওগ্রাফি, বাংলাদেশ বিষয়গুলি এবং ভূগোল। এটা হচ্ছে 19 মার্চে পড়া। আর 20 মার্চে পড়াটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং কম্পিউটার বা আইসিটি, 20 মার্চ। আন্তর্জাতিক বিষয়গুলি এবং কম্পিউটার হচ্ছে 20 মার্চ, ওই দুটো সাবজেক্ট পড়তে হবে এখান থেকে। আর 21 মার্চ হচ্ছে গণিত এবং মানসিক দক্ষতা। তাহলে এই গণিত এবং মানসিক দক্ষতা 21 মার্চ পড়লে আমরা এই বইটা কমপ্লিট করে ফেলতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে যে এই দুটো সাবজেক্ট পড়ার জন্য সারাদিন কেন আমি ব্যয় করব? এটা তো আমার 1 ঘন্টা 2 ঘন্টা পড়লেতে হয়ে যাওয়ার কথা, বা আমরা যদি একবেলা পড়ি তাহলে হওয়ার কথা। তাহলে সারাদিন আমি কেন দিলাম? মনে রাখতো সারাদিন আমি এই জন্যই দিয়েছি যে এই পড়াগুলো সেভারাল টাইম রিভিশন দিতে হবে। রিভিশন আফটার রিভিশন, প্রচুর রিভিশন। অ্যাটলিস্ট আমি যেটা কথা বলি সেটা হচ্ছে অ্যাটলিস্ট 5 টাইমস যখন রিভিশন দেওয়া হয় তখন আমি বলি পড়াটা হয়েছে। আর যখন এটা রিভিশনটা ওইভাবে দেওয়া হয় না, যখন একবার রিভিশন দেয় বা 2বার রিভিশন দেয়, একবারই রিভিশন দেয় না সাধারণত। তো যখন 1বার 2বার রিভিশন দেয় আমি বলি এটা পড়াটা হয় নাই, ওটা পড়া হয়ও না, পরীক্ষায় গেলে কিছু মনেও থাকে না। সো 5 টাইমস যখন পরীক্ষা একটা পড়ার রিভিশন দেওয়া হয় তখন এই পড়াটা হয় এবং সেই তখন পরীক্ষা ভালো করতে পারে। এটা গণিতের ক্ষেত্রেও, সব সাবজেক্টের ক্ষেত্রে। গণিতে তো রিভিশন দিতেই হয়, সব সাবজেক্ট রিভিশন দিতে হয়। তাহলে আমাদের 2 নম্বর কাজ শেষ হলো। 21শে মার্চ যে আমাদের 2 নম্বর কাজ শেষ, অর্থাৎ এই এক্সক্লুসিভ যে বইটা আছে বইটাও শেষ হবে 21শে মার্চে। অর্থাৎ 21শে মার্চের মধ্যে আমাদের জব সলিউশন বইটা কমপ্লিট, এই বইটাও কমপ্লিট। এই দুটো কাজ যখন কমপ্লিট হবে তখন বুঝতে হবে যে আমাদের 10টা সাবজেক্ট কিন্তু আমরা খুব ভালোভাবে একটা প্রস্তুতি হয়ে গেছে। এমনও হতে পারে যে এই দুটো কাজ কমপ্লিট হওয়ার কারণেই প্রিলি পাস হবে, এরকম ব্যাপারটা হতে পারে। তো আমরা আরেকটু সেফটির জন্য, যাতে করে প্রিলি আমাদের কোনো মিস না হয়, তার জন্য যেটা করতে হবে যে আমাদের এক সেট গাইড বই পড়তে হবে। অর্থাৎ থার্ড কাজটা হচ্ছে এক সেট
গাইড বই। সোহাগ দাস রাহুল বলছে বইটার নামটা আরেকবার বল। আচ্ছা, এই বইটার কোনো স্পেশাল কোনো নাম নাই। এই বইটা আমি গতকাল বলছি যে এই বইটা হচ্ছে যে আমার কাছে গত 4 বছরের যত প্রশ্ন আমার কাছে আসতো, ল্যাপটপের মধ্যে প্রচুর প্রশ্ন ছিল, অনেক প্রশ্ন ল্যাপটপের মধ্যে ছিল, সেই প্রশ্ন থেকে বাছাই করে সেখান থেকে এই 12,000 প্রশ্ন আলাদা করে একটা বইয়ের মতো করে দিয়েছি। এটার জন্য স্পেশাল কোনো নাম রাখি নেই, এটা এমনি সাজেশন বই, 12,000 প্রশ্ন সম্বলিত এক্সক্লুসিভ সাজেশন। ওকে, এটা কোনো নাম নাই, স্পেশাল কোনো নাম থাকে সেটা না, আমাদের পরিক্রমার থেকে এটা তত্ত্বাবধান করা হয়। তো এটা আমার এমআই প্রধান লেখা আছে, লেখক সম্পাদনায়। তো সেক্ষেত্রে এই উপরে লেখা আছে যে 40তম প্রিলি প্রার্থীদের জন্য সেরা আয়োজন, 12,000 প্রশ্ন সম্বলিত এক্সক্লুসিভ সাজেশন। এই বইটা এই যেরকম, এইটার ওই যে বাংলা বাজারে সুমনা লাইব্রেরি আছে, তারপরে নীলক্ষেতের উদয়ন লাইব্রেরি, মামুন লাইব্রেরি, এখানে পাওয়া যাবে। আর আমি গতকাল বলছিলাম যে কী বলে, ওই যে আমাদের একটা মোবাইল নাম্বার দিয়েছিলাম যে 01705483801, হ্যাঁ এই নাম্বারটায় ফোন করলে সে বই পাঠায় দেওয়ার ব্যবস্থা করবে, অনলাইনে ওরা দেয় আর কি, তো নেওয়া যাবে। তো এটা বই খুবই কম প্রকাশ করা হয়েছে, তো যেগুলো দেওয়া হয়েছে সেগুলো আমাদের গ্রুপের যারা স্টুডেন্ট তাদের জন্য এটা মেইনলি করা, ওরা সম্ভবত নিয়ে ফেলছে। তো যারা গ্রুপের বাইরে আছে তাদের পাওয়াটা খুব মুশকিল হবে বইটা। তো তারপরও আরও এক্সট্রা 500 কপি করার কথা বলা আছে, যদি 500 কপি হয় সেখান থেকে আর কি যারা বাইরে আছে গ্রুপের, আমাদের বাইরে যারা আছে তারা নিতে পারবে যদি চায়। তো যাই হোক, না থাকলে এটা ফটোকপি নিলে হবে, একটা ফ্রেন্ড যদি কেনে তার কাছ থেকে ফটোকপি করলে হবে। জাস্ট এই প্রশ্নগুলো মুখস্থ করা, রিভিশন হবে। এই প্রশ্নগুলো পড়ে যে একেবারে নিউ কোনো প্রশ্ন চলে আসবে সেরকম নাও হতে পারে, কিছু প্রশ্ন তো আসে নতুন, কিন্তু বেশিরভাগ হচ্ছে ওল্ড কোশ্চেন, বাট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেয়া, এগুলো কয়েকবার রিভিশন দেওয়ার জন্য এই বইটা ভালো হবে রিভিশনের জন্য। তাহলে বন্ধুরা আমাদের দুটো কাজ হয়ে গেল, একটা হচ্ছে যে আমরা পুরো জব সলিউশন বইটা কমপ্লিট করলাম, 2 হচ্ছে আমরা ভার্সিটি অ্যাডমিশন টেস্টের যে প্রশ্নগুলো বাংলা আর সাধারণ জ্ঞান থেকে যে প্রশ্ন, সাধারণ জ্ঞান বলতে বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যে প্রশ্নগুলো, এই দুটো জায়গাটা আমাদের কমপ্লিট হলো উইদিন 5 days or 6 days, 5 থেকে 6 দিন সময় নেব আমরা, নিয়ে জব সলিউশন এবং যে ভার্সিটি কোশ্চেনগুলো সেটা কমপ্লিট করব। তাহলে এই দুটো কাজ, মানে এই বইটা আর ওইটা যদি আমরা ওই জব সলিউশন বইটা যদি কমপ্লিট করি, আমার মনে হয় যে অনেকখানি কাজটা কমপ্লিট হয়ে যাবে। আমি যদি পরীক্ষা দিতাম এখন, তাহলে আমি কিন্তু এই দুটোকে ভরসা করে পরীক্ষা দিতাম। আচ্ছা, যেটা আমি করছি, যে আপনাদের জন্য যেটা করতেছি, যে থার্ড যে কাজটা করতেছি সেটা হচ্ছে এক্সাইট গাইড বই। এক্সাইট গাইড বই হচ্ছে 10টা গাইড বই, সেটা আমরা কীভাবে পড়বো, 10টা গাইড বই। তো এটা গেল আমাদের 21 মার্চ পর্যন্ত। এখন আমরা 21 মার্চ থেকে আমরা বাকি যে আরও সময়টা আছে সেই সময়টা মানে 10টা গাইড বই পড়ার জন্য আমরা কয়দিন ব্যয় করব সেটা যদি আমরা কাউন্ট করি, তাহলে আমি একটু কাউন্ট করে নিচ্ছি। 9, আচ্ছা এবার আমরা তাহলে গাইড বই চলে যাই, অর্থাৎ আমাদের গাইড বই যাবে 10টা বই। আমরা কীভাবে পড়বো সেটা একটু আমরা যদি একটু করে, আমি জানি না সবাই কি লিখতেছি না আমি এমনি বলে যাচ্ছি, খালি কান্দে শুনে এখানে বের করে দিচ্ছে। আমাকে একটু একটু ইনফর্ম করেন তো যে আমি যা বলছি এটা লিখছি কারা কারা, সবাইকে লিখছি, পড়াটা লিখছি কারা কারা লিখে নিচ্ছি এই পড়াটা, আমার ওটা দেখা দরকার। নইলে আমি এই যে বক করে যাচ্ছি একা একাই, দেখা গেলো কেউ লেখে নাই, কেউ ওটা মনে যদি শুনতেছে না, তাহলে আমারটা বলাই তো বৃথা, টাইম ওয়েস্ট করা হবে। কি বলছে আহমেদ জুবায়ের, বলছে স্যার এই বইটা খুলনাতে পাওয়া যাবে কিনা। পারু রায় বলছে ইউনিভার্সিটি কোশ্চিন, ভর্তি কোশ্চিন কোথায় পাবো। ভার্সিটি ভর্তি কোশ্চিন তো এগুলো আমি আগেই রেডি করতে বলছিলাম, অনেকেই রেডি করে ফেলছে। তো আমাদের গ্রুপে ওখানে পোস্ট দিলেই হবে, ওরা দিয়ে দিবে, গ্রুপে অনেকেই দেয়। আসমা তুলি বলছে লিখছে, গুড। কানিজ ফাতেমা লিখছে, হ্যাঁ এই তো অনেকে লিখতেছে, গুড। শামীম ইয়াসমিন লিখতেছে, স্বপ্ন লিখতেছে, জাহাঙ্গীর আলম ডাউনলোড করে আবার শুনে। এটা ধরেন ডাউনলোড করে শুনবেন, যদি এটা যদি শেয়ারে না থাকে, ডিলিট হয়ে গেল, তাহলে কী হবে, দেখা গেলো এখানে ছিল ডিলিট হয়ে গেল, তখন কী হবে। তো ওটা লিখে রাখলে ভালো, সুন্দর করে 1 মাস দেওয়া আছে, 1 মাসটা এভাবে পড়তে হবে। যে 1.5 মাস সময় যে কত বেশি সময়,
এইটা থেকে বোঝা যাবে যে 1.5 মাস সময় কত বেশি, অনেক সময় কিন্তু 1.5 মাস, অনেক দিন লাগবে শেষ হতে। সো 1.5 মাস সময়ের মধ্যে এগুলো কাভার করা যাবে এবং খুব ঠান্ডা মাথায় কাভার করা যাবে, কোনো লোড নাই, কোনো টেনশন নাই, পড়তে হবে খুব চাপ মুক্ত হবে, ফ্রিলি একদম। যে এটা মাথায় রাখতে হবে যে বিশেষটা এমন না যে বিশেষ চাকরি না হলে যে আমার জীবন মরণ হয়ে যাবে, যে আমরা কি সুইসাইড করে মারা যাবো হ্যান ত্যান, এরকম না। পড়াটা খুব আনন্দের সাথে পড়তে হবে। সো আমরা একদিন ইনশাল্লাহ একটা 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 কী বলে যে লাইভ আড্ডা নিব যে বিশেষ না হলে কি করব, চাকরি না হলে কত মানুষকে, মানে মানুষের কত ধরনের কাজ আছে যে কাজগুলো ঠিক মতো করতে পারলে মানুষকে কত মানুষের চাকরি দিতে পারবেন। আচ্ছা, গুড। এই তো অনেকেই লিখতেছে বলছে, হ্যাঁ শান্তি পেলাম শুনে যে সবাই লিখতেছে, তার মানে আমার একটা কী বলে যে অরণ্যের রোদনের মতো ব্যবস্থা হচ্ছে না। ওকে, আমরা এবার গাইড বই পড়াটা আসি, হ্যাঁ, তারপর আমরা আড্ডা দিব, যদি আমাদের সময় থাকে কারো আড্ডা দেওয়া যাবে। আপাতত পড়াটা শেষ করে নিই। তা আমরা পড়া যেটা দিলাম সেটা হচ্ছে যে 5 দিন আর 5 দিন 10 দিন, 10 দিনে পড়া গেছে, হ্যাঁ, পড়া মানে হোমওয়ার্ক গেছে। তা আমরা এবার আসি আরও 21 দিনে পড়া দিব এখন, সেটা হচ্ছে গাইড বইটা আমরা 21 দিন পড়বো। সেটা কীভাবে পড়বো, সেই গাইড বইগুলো 21 দিন। সো আমরা এটা এবার লিখে রাখি, আমাদের 21শে মার্চ পর্যন্ত পড়া দেওয়া ছিল। এবার আসি আমরা 22 মার্চ থেকে শুরু করব। 22 মার্চ থেকে 7 দিন, ওকে কাউন্টেড, 22, 23, 24, 25, 26, 27, 28, অর্থাৎ 22 মার্চ থেকে 28 মার্চ, ওকে 28 মার্চ পর্যন্ত পড়া থাকবে গাইড বইগুলো থেকে। একটা করে গাইড বই থাকবে একটা করে সাবজেক্টের জন্য। এই কথা আমি বারবার বলছি, আবারও বলতেছি, 10টা বই মানে 10টা বই। সেই 10টা বই থেকে আমরা একটু ভাগ করে নিব। প্রথম যে ভাগটা থাকবে 7 দিনের জন্য সেটা হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য 4টা বই। 7 দিন আমরা 4টা বই পড়বো। প্রতিদিনই 4টা বই পড়তে হবে, প্রতিদিন 4টা বই, একটা বই না কিন্তু, দিনে 4টা করে বই পড়তে হবে প্রতিদিন। এবং এমনভাবে পড়তে হবে 4টা বই যেন 7 দিনে কভার করা যায়, মানে 7 দিনে ভালো করে পড়তে হবে। এখানে প্রথম যে কাজটা আমি বলবো সেটা হচ্ছে এই বইগুলো থেকে, গাইড বই থেকে প্রথম কাজটা হচ্ছে প্রশ্নগুলো আগে 2বার 3বার পড়ে নেওয়া। শুধু প্রশ্ন, থেমেটিক ব্যাপারটা না, ভালো করে শুনতে হবে, শুধু প্রশ্নগুলো 2-3বার পড়া, ওকে, শুধু প্রশ্নগুলো আমরা 2-3বার রিভিশন দিব। তারপরে আমরা থেমেটিক পড়ার মধ্যে আসবো যদি সময় থাকে। 7 দিন সময়, কিন্তু 7 দিনের মধ্যে যা করা করতে হবে। এই 7 দিনে যদি প্রশ্ন পড়ার পরে সময় না থাকে আর থেমেটিক পড়া যাবে না, বাদ, শুধু ওই প্রশ্নের উপরেই থাকতে হবে, আর বাইরে যাওয়া যাবে না। আর যদি দেখা গেলো যে 4 দিনের মধ্যে প্রশ্ন সব পড়া শেষ, 2বার 3বার রিভিশন দেওয়া হয়ে গেছে, তখন আমি থিমেটিক পড়ার মধ্যে ঢুকবো। পিএইচসি সিলেবাস যে যে টপিকগুলো আছে টপিকগুলো দেখে দিয়ে সেগুলো ধরবো। ক্লিয়ার বিষয়টা? তার মানে প্রশ্নটা আগে, প্রশ্নের মধ্যে বাছাই বাছাই করে পড়তে হবে। এগুলো আমি আগে বলছিলাম যে প্রশ্ন পড়ার নিয়মটা, যেগুলো আমরা প্রথমবার প্রশ্নগুলো পড়ে যাব, ওই চ্যাপ্টারগুলো পড়বো যে চ্যাপ্টারগুলো পিএইচসির সিলেবাসে অন্তর্ভুক্ত করা আছে। এখন এমন একটা চ্যাপ্টার পড়তেছি যে চ্যাপ্টারটা পিএইচসি সিলেবাসে নাই, পরীক্ষা আসবে না, অথচ সারাদিন এটা পড়তেছি, এটা যেন না হয়। অর্থাৎ পিএইচসি সিলেবাসে যে যে চ্যাপ্টারগুলো থাকবে ওই চ্যাপ্টারগুলোর মধ্যে ওই 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 গাইড বইগুলোর মধ্যে যে যে চ্যাপ্টারগুলো আছে মিলিয়ে মিলিয়ে সেই চ্যাপ্টারগুলো পড়তে হবে। আমার মনে হয় বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। তো এখন 21শে মার্চ থেকে 28 মার্চ এই 7 দিনের জন্য 4টা সাবজেক্ট পড়া থাকবে। একটা হচ্ছে বাংলা, বাংলা ভাষা ও সাহিত্য 1, 2 হচ্ছে ভূগোল, ভূগোল বিষয়টা থাকবে, 3 নম্বর হচ্ছে নৈতিকতা সুশাসন। খুবই ছোট একটা সাবজেক্ট এবং গাইড বই এত চিকন একটা গাইড বই থাকবে, 150-200 প্রশ্ন থাকে মাত্র। এটা কয়েকবার রিভিশন দেওয়া সহজ ব্যাপার। এমনিতেই নৈতিকতা থেকে যেটা হয় যে একটু ভালো যদি সেন্স কাজ ভালো করে, মাথার উপস্থিত বুদ্ধি ভালো থাকে, তাহলে কিন্তু এমনি না পড়াশোনা করে 4-5টা পারা যায় নৈতিকতা থেকে। আর একটু পড়াশোনা করলে কিছু কোশ্চেন কমন থাকবে, একটু ডিফিকাল্ট ওখানে মার্কসটা পাওয়া, তারপরেও ইনশাল্লাহ পাস কভার করা যাবে। 5 গেল। 3, 4 নাম্বার হচ্ছে মানসিক দক্ষতা। মানসিক দক্ষতা কিন্তু খুব মজার একটা সাবজেক্ট, এটা পড়তে খুব মজা লাগে। যেহেতু বাংলা ভূগোল একটু মিলিয়ে দিয়েছি আর কি, যে একটা পড়া বেশি আর একটা মজার আর একটা কম পড়া, এভাবে মিলিয়ে দেওয়া আছে। অর্থাৎ এই 7 দিনের জন্য বাংলা, ভূগোল, নৈতিকতা ও মানসিক দক্ষতা, এই 4টা সাবজেক্ট ফ্রম 21 মার্চ টু 28 মার্চ, মার্চ মাসের 28 তারিখের মধ্যে 7 দিনের মধ্যে 4টা সাবজেক্ট কয়েকবার রিভিশন দেওয়ার জন্য কাজটা করতে হবে। আবারও বলে দিই, প্রশ্নগুলো পড়তে হবে বেশি বেশি। প্রশ্ন পড়ার পরে যদি সময় পাওয়া যায় তাহলে টেক্সচুয়াল পড়াটা পড়তে হবে। এই নাম্বার 2, এবার আবার 7 দিনে পড়া, ঠিক আছে। পরের 7 দিন হচ্ছে 28 তো গেল, 29, 30, 31, 1, 2, 3, 4,
পরেরটা হচ্ছে 4 মার্চ, আমি একটু লিখে রাখি, এটা হচ্ছে 29 থেকে 4 এপ্রিল, 29 মার্চ থেকে 4 এপ্রিল, আর এটা ছিল 21 মার্চ থেকে 28 মার্চ। ওকে, আমি একটু লিখে রাখলাম। তো এটা হচ্ছে যে 29 মার্চ থেকে 4 এপ্রিল এই 7 দিনে যে পড়া থাকবে, এটা 3টা সাবজেক্ট পড়া থাকবে। ওকে, কি বলছে কানিস ফাতেমা বলছে রিপিট করেন, কি রিপিট করব? আচ্ছা, আমি কি রিপিট করব বুঝতেছি না, আবার বলি। আচ্ছা ঠিক আছে, প্রথম পড়াটা দিয়েছিলাম যে 21 মার্চ থেকে 28 মার্চ 4টা সাবজেক্ট ছিল। এটা হচ্ছে বাংলা, ভূগোল, নৈতিকতা, মানসিক দক্ষতা, এই 4 সাবজেক্টে পড়া ছিল 7 দিনের জন্য। এবার পরের 7 দিনের জন্য 3টা সাবজেক্ট, ওইটা কিন্তু ওই 7 দিনের মধ্যে 4টা সাবজেক্ট কিন্তু ওই 4টাই পড়তে হবে 7 দিনের মধ্যে। প্রথমে প্রশ্নগুলো পড়াবার সময় থাকলে তখন থিমেটিক পড়া, আর পিএইচসির সিলেবাসে অন্তর্ভুক্ত যে সিলেবাসগুলো, যে টপিকগুলো দেওয়া আছে সেই টপিকটাই পড়তে হবে, বাইরে না। 2 নম্বর হচ্ছে 29 মার্চ থেকে 4 এপ্রিল এই 7 দিনের পড়া হচ্ছে 3টা সাবজেক্ট। এর 1 নম্বর হচ্ছে গণিত। গণিত কিন্তু অনেক পড়া, অর্থাৎ গণিতে কি পড়া, যে গণিতের মধ্যে যে গাইড বইটাই থাকবে, সেই গাইড বইয়ের মধ্যে পিএইচসির সিলেবাসের মধ্যে যে টপিকগুলো আছে তার মধ্যে থেকে বীজগণিত এবং জ্যামিতিকে প্রায়োরিটি বেশি দিতে হবে, পাটিগণিতটা একটু কম দিতে হবে। পাটিগণিতের শতকরা, ঐকিক নিয়ম, তারপর হচ্ছে যে ভগ্নাংশ, তারপর হচ্ছে লাভ ক্ষতি, এইগুলো চ্যাপ্টারগুলো আগে পড়ে নিতে হবে, কারণ 2টা এখান থেকে এমনি পাওয়া যাবে। আর আগের যে প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়া হয়েছে ওখান থেকেও পড়ার কথা, মানে আগের যে প্রিভিয়াস কোশ্চেনগুলো যেগুলো পড়া দিয়েছিলাম এগুলো পড়লেও 2টা কোশ্চেন পাওয়া যাবে। অর্থাৎ পাটিগণিত 3টা কোশ্চেন থাকবে, পাটিগণিত থেকে 2টা এমনিই পড়া যাবে। একটা কোশ্চেন হয়তো ঝামেলা হবে, তো ওইটা একটু বেশি পড়াশোনা করলে একটা পারা যাবে, না পড়লে একটা যদি কেটে যায় যাক, সমস্যা নাই। কিন্তু বীজগণিত এবং জ্যামিতি থেকে যেন কোনো মার্কস সরে না যায়, এই জন্য বীজগণিত এবং জ্যামিতিটা বেশি পড়তে হবে, চর্চা করতে বেশি করে। তাহলে আমরা 29 মার্চ থেকে 4 এপ্রিল যে পড়াটা থাকবে হচ্ছে গণিত 1, 2 নম্বর হচ্ছে ডেইলি সায়েন্স, দৈনন্দিন বিজ্ঞান, মুখস্থবিদ্যা, জাস্ট প্রশ্নগুলো পড়লে সব কোশ্চেন কমন থাকে। ওকে, আর 3 নম্বর হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি, অনেক ভাস্ট চ্যাপ্টার বাংলাদেশ বিষয়গুলি, এটা পড়তে হবে। তো এই ক্ষেত্রে কাজটা তো সহজ করে দিয়েছি, সেটা হচ্ছে প্রশ্নগুলো শুধু পড়তে হবে। ওকে, তো এই হচ্ছে দ্বিতীয় সপ্তাহের কাজ, 7 দিনের কাজ থাকলো। একই নিয়ম, 7 দিনের মধ্যে প্রশ্নগুলো আগে পড়তে হবে। প্রশ্নগুলো প্রথমে 2বার 3বার রিপিট হওয়ার পরে, মানে রিভিশন হওয়ার পরে দেন you have to go to thematic study. থিমেটিক স্টাডি বলতে আমি যেটা বলছি যে ওই যেগুলো একটি থিমেটিক আকারে লেখা, এটা হচ্ছে যে প্রশ্নগুলো পড়ার পরে সময় থাকলে তখন ওটা যেতে হবে। আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার। 3টা বই, গণিত, দৈনন্দিন বিজ্ঞান, বাংলাদেশ অ্যাফেয়ার্স, এটা হচ্ছে 29 মার্চ থেকে 4 এপ্রিল। ওকে, লাস্ট উইক, নেক্সট 7 দিন হচ্ছে 4 থেকে, আমরা 5 থেকে শুরু করি, 5, 6, 7, 8, 9, 10, 11 মার্চ পর্যন্ত। অর্থাৎ আমরা চলে আসলাম 5 এপ্রিল থেকে 11 মার্চ না, 11 এপ্রিল, 5 এপ্রিল থেকে 11 এপ্রিল। আবার করি, 5, 6, 7, 8, 9, 10, 11, 6, 5 থেকে 5, 6, 7, 8, 9, 10, 11, ঠিক আছে, 11 এপ্রিল আমি লিখে রাখতেছি ডেটটা। 5 এপ্রিল থেকে 11 এপ্রিল এই 7 দিনে পড়া থাকবে ইংরেজি, আন্তর্জাতিক বিষয়গুলি, খুবই কঠিন একটা পার্ট আন্তর্জাতিক বিষয়গুলি, ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, এই ইনফরমেশনগুলো মনে রাখা খুব টাফ। আচ্ছা, আর একটা হচ্ছে আইসিটি। ওকে, লাস্ট উইকের পড়া, 1 হচ্ছে ইংরেজি, 2 হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, আর হচ্ছে আইসিটি। এই 3টা বিষয় পড়া থাকবে 5 এপ্রিল থেকে 11 এপ্রিল। বন্ধুরা, 11 এপ্রিল এই পড়াটা যখন হবে, অর্থাৎ আমরা 12 মার্চ থেকে শুরু করলাম, আগামীকাল 12 মার্চ, তাহলে 11 এপ্রিল যে শেষ হবে, 12 এপ্রিল যে আমরা নতুন পড়াশোনা শুরু করব, সেই পড়াটা কী হবে সেটা আমাকে একটু তখন মনে করে দিতে হবে যে 12 এপ্রিল থেকে যে পরীক্ষা যদি 3 মে হয়, ওই সময়টা কি কি কাজ থাকবে, কিভাবে কি করা হবে, এটা আমি 12 এপ্রিল একটা লাইভ প্রোগ্রাম নিয়ে আমি বলে দেবো সেটা কী করতে হবে। কারণ এখন বললে এত কিছু যাওয়া ঘুষড়ি লেগে যাবে, পারবে না, মনে থাকবে না। সো এই 3টা পড়া আপাতত থাকলো। 3টা পড়া মানে 1 মাসের, ঠিক 1 মাসে একটা কাজ থাকলো।
এই 1 মাস কাজ করতে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এক্সট্রা পড়া, যদি হাতে এক্সট্রা সময় থাকে, আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে সময় দেয়া, পড়ার জন্য এখন সময় দিতে হবে। নর্মালি আমাদের যারা এখানে গ্রুপে যারা এইটা আছে তারা 3 থেকে 5 ঘন্টা পড়ালেখা করে, বেশিরভাগই 3 থেকে 5 ঘন্টা পড়ে। তো 3 থেকে 5 ঘন্টা পড়ে কিন্তু আসলে এই জিনিসটা কভার করাটা টাফ হবে। 3 থেকে 5 ঘন্টা পড়া যাবে না, একটু বেশি। যারা চাকরিজীবী তাদের জন্য তারাও 5-6 ঘন্টা পড়তে পারে, অফিস থেকে এসে পড়ে, আবার সকালে অফিস যাওয়ার আগে পড়া যায়। আর যারা চাকরিজীবী না তাদের সারাদিনই ফ্রি, সো সেখান থেকে যেটা করতে হবে যে এক্সট্রা পড়া বলতে আমি কী বোঝাচ্ছি, যে এক্সট্রা পড়া বলতে দেখা গেলো যে কারেন্ট ওয়ার্ল্ডে কিছু পড়া আছে, মানে কারেন্ট নলেজ ভিত্তিক কিছু পড়া আছে, চলমান ঘটনাগুলো যেগুলো ইম্পর্টেন্ট কিছু চেঞ্জ হয় সেগুলো একটু দেখে যাওয়া। খুব বেশি প্রায়োরিটি দিতে হবে তা না, খুব বেশি কোশ্চেন থাকে তাও না, খুবই কম কোশ্চেন থাকে, জাস্ট একটু চোখ বুলিয়ে যাওয়া। 2 নম্বর হচ্ছে যে যদি এক্সট্রা কিছু নোট থাকে, ওকে, এক্সট্রা নোট, যার যেটা এক্সট্রা নোট করা আছে, এক্সট্রা নোট বলতে যেটা বোঝাচ্ছি যে কিছু পড়া আছে যেগুলো মনে থাকে না বা খুবই কনফিউশন সৃষ্টি করে, বা একই জিনিস কয়েকজনের লিখছে, একই বই কয়েকজনের লেখা, মনে থাকে না, ঠিক আছে। তো এইরকম কিছু কনফিউশনমূলক যে লেখাগুলো আছে সেগুলোর জন্য যদি এক্সট্রা কিছু পড়াশোনা করতে হয় তাহলে এর ফাঁকে ফাঁকে এক্সট্রা সময় একটা রাখতে হবে, 1 ঘন্টা করে, মানে প্রতিদিন 1 ঘন্টা সময় রাখতে হবে পড়ার জন্য, যেটা হচ্ছে এক্সট্রা পড়াশোনা হবে। যেটা হতে পারে ম্যাথ, হতে পারে ওটা যে ম্যাথে এক্সট্রা সময় দিতে হবে। কেউ 1 ঘন্টা দেয়, কেউ 3 ঘন্টা দেয়, এরকম 1 থেকে 3 ঘন্টা সময় এক্সট্রা রাখতে হবে, যে আমি যা বললাম এগুলো পড়ার বাইরেও 1 থেকে 3 ঘন্টা যেন এক্সট্রা থাকে। ওকে, আচ্ছা, এখন আমরা প্রশ্নে আসতে পারি। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা একটা আড্ডা দিব। আর যার এখন খুব দরকার নাই, আমি যা বলে ফেলছি, অর্থাৎ 12 তারিখে আমি আবার একটা লাইভ নিতে পারি যদি আমাকে মনে করে দেয় সবাই। 12 তারিখে কীভাবে কী করবে, এই পড়াটা কমপ্লিট হলে 12 তারিখে কীভাবে পড়তে হবে বাকি সময়টা। তো এর মধ্যে থেকে আরেকটা বিষয় আমি বলবো খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রচুর এক্সাম দিতে হবে। সেক্ষেত্রে আমাদের যে মডেল টেস্ট আছে, পরিক্রমা মডেল টেস্ট যেটা আছে, এই মডেল টেস্ট প্রোগ্রামটা যদি করা যায় সবচেয়ে ভালো হয়। মডেল টেস্ট দিলে যেটা হবে যে ওখানে একদম হুবহু পিএইচসির মতো ওএমআর ফর্ম দেওয়া হয়, লাল একটা ওএমআর ফর্ম দেওয়া হয়, সেখানে ওই যে কীভাবে নাম লিখতে হয়, কীভাবে সেখানে রেজিস্ট্রেশন করতে হয়, সব সিস্টেম আছে, এবং গোল্লা ভরাট করতে হয় কীভাবে, সেই সিস্টেমগুলো আছে। এগুলো প্র্যাকটিস হয়ে যাবে, প্রতি সপ্তাহে পরীক্ষা দিলে প্র্যাকটিস হয়ে যাবে। সো মডেল টেস্ট, সাবজেক্ট টেস্ট এগুলো পরীক্ষা চলছে, এগুলো যদি ওদের সাথে পরিক্রমা যারা নিজস্ব স্টুডেন্ট তাদের সাথে দেওয়া যায়, আমার মনে এগুলো কাজে লাগবে। আর আমরা এখন যারা লাইভ থেকে চলে যেতে যাচ্ছি তারা যেতে পারি, যারা আমার আড্ডা দিতে যাচ্ছেন কিছুক্ষণ আড্ডা দিতে পারেন, সমস্যা নেই। কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। ওকে, আমি একটু প্রশ্ন দেখতেছি, দেখি কার কী প্রশ্ন। আর আমি যে পড়াগুলো দিলাম সেগুলো ইফেক্টিভ হবে কি না, সেগুলো কি আসলে কোনো কাজে লাগবে নাকি লাগবে না, নাকি আমার এমনি বলা হলো, এগুলো পড়বে কি না। হ্যাঁ, সুস্মিতা প্রীতি বলছে, কি বলছে স্যার বলেন যে দৈনিক কয় আওয়ার্স পড়লে এই পড়া কমপ্লিট করা সম্ভব। এটা এই যে পড়াগুলো দিয়েছি এটা হেসে খেলে পড়াটা কমপ্লিট করা সম্ভব, এটার জন্য কোনো চাপ নিতে হবে না, সেভাবে দিয়েছি যাতে করে কোনো প্রেশার না লাগে। একটা মানুষ যেন হেসে খেলে, মানে আড্ডা দিয়ে যেন পড়ে সারাদিন আড্ডা মেরে যেন পড়ালেখা করে যেন বিশেষ কাটার হওয়া যায়, সেভাবে দেওয়া আছে। বাট যদি কেউ এই পড়াগুলোকে সিরিয়াসলি এবং ভালোভাবে দেখতে চায় তাহলে তাকে যেটা করতে হবে যে তাকে 10 to 12 14 আওয়ার্স 10 to 14 আওয়ার্স, হ্যাঁ, 10 থেকে 14 ঘন্টা পড়ালেখা করা উচিত। 10 থেকে 14 ঘন্টা, এটা হাস্যকর মনে হলেও কিছু করার নাই, এভাবে যারা ক্যাডার হয় তারা এভাবে হয়েছে, তো ওই কষ্টটা করতে হবে। 10 থেকে 14 ঘন্টা যদি পড়াশোনা না করার মানসিকতা থাকে তাহলে বিষয়টা একটু রিস্ক হয়ে যাবে, পসিবল বাট একটু রিস্ক হয়ে যাবে। বাট 10 থেকে 14 ঘন্টা পড়ালেখা যদি কাজের পড়াটা পড়া যায়, এই যে এটা বললাম, যে কথাটা বলছি খুব মারাত্মক গুরুত্বপূর্ণ জিনিস কথা বলে, যে কথাটা বলছি আমি সেটা হচ্ছে এরকম যে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে একই সাবজেক্টের বহু বই কিনে ফেলি, এইটাই হচ্ছে সবচেয়ে বড় ক্ষতিকর দিক।
এই জায়গাটায় ক্ষতিটা বেশি হয়ে যাবে যে অনেক বই করা কেনা ফলে কোনো বই ঠিকমতো পড়া যায় না, এইখান থেকে খানিকটা ওইখানে খানিকটা, যে কারণে কোনোটাই ঠিকমতো হয় না। বাট অনেকগুলো বই কিনলে সমস্যা নাই, সেখানে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা খুব ভালো করে পড়তে হবে, বাকিগুলো একটু দেখে যাওয়া যায় ইম্পর্টেন্ট কী কী আছে ওখান থেকে বা ব্যতিক্রম কী আছে এটা দেখে যাওয়া। ওকে, গাজী আর কে কী বলছে দেখি। আরে চলে যায় খালি। আমাদের কিন্তু এখানে আড্ডা শুরু হচ্ছে, এখন সিরিয়াস কোনো কথা নেই, একটু আড্ডা দিব খানিক, দিয়ে এটা লাইভ ক্লোজ করে দিব। আমাদের 40তম সাথে আজকে বিদায়, 40তম বিদায় বলতে আরেকদিন তো আসবো বলছি, 12 তারিখে দিয়ে আসতে পারি, 12 এপ্রিলের দিকে মনে করে দিতে হবে, মনে করে দিলে আসবো। আচ্ছা, এখন আমি একটু প্রশ্নগুলো দেখতে পাচ্ছি যে কে কী প্রশ্ন করলো কিনা। আমাদের সেন্টু আছে, হাসানুজ্জামান সেন্টু, ও বলছে যে ইংলিশ লিটারেচার নিয়ে কী করবে। ইংলিশ সাহিত্য থেকে মার্কস তোলা খুব সহজ। তো সাহিত্য থেকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে প্রিভিয়াস কোশ্চেন, হ্যাঁ, বিগত সালের যে প্রশ্নগুলো আছে, বিসিএস শুধু না, ক্যাডার নন ক্যাডার, আমার পায়ে ঝিঝি লেগে গেছে, ক্যাডার নন ক্যাডার সব ধরনের প্রশ্ন, হ্যাঁ, ক্যাডার নন ক্যাডার সব ধরনের প্রশ্ন, এটা রিভিশন দিতে হবে কয়েকবার করে। তাহলে হচ্ছে কি যে এখান থেকে বেশ কিছু কোশ্চেন পাওয়া যাবে। তো এগুলো নিয়ে নিজে নিজে নোট করা যায়, আমি এটা নোট করে রাখছি, নোটটা তো এখন ঢাকার বাইরে তো পাঠানো যাবে না। তো আমার যে বইটা আছে সেই বইটার মধ্যে আমি নোটগুলো লাগিয়ে দিব, অর্থাৎ 703টা প্রশ্ন দেওয়া আছে নোটের মধ্যে। তো যে বইটা আমি লিখতেছি ইংরেজি সাহিত্যের উপরে, বইটা অবশ্যই ভালো হবে, অনেক অনেক বিষয়গুলো অ্যারেঞ্জ করে দেওয়া আছে। তো আমি যদি পারি বইটা যে খুব শর্ট টাইমের মধ্যে বের করার জন্য, অর্থাৎ 10 ডেজের মধ্যে যদি বের করতে পারি, আলহামদুলিল্লাহ খুব ভালো হবে, আমি জানিয়ে দিব। না পারলে অন্য একটা বই কিনে ফেলতে হবে, যে কোনো একটা বই কিনে ফেলতে হবে, বই একটা লাগবে। আচ্ছা, মেহরিন মেহের, নেট প্রবলেম হচ্ছে খুব, এখানে তো অনেক রাত, এখানে হচ্ছে এখন বাজে এখানে কয়টা, আমার এখানে খালি ঘুরতেছে। আচ্ছা, এখানে নেটটা পাচ্ছি না আমি, কি আছে, ওকে, নেটে অনেক সমস্যা হচ্ছে। তা আমি লাইভ থেকে বিদায় নিব এখন। বাপরে বাপ, প্রশ্ন কারো জরুরি কিছু থাকে দেখি। জয়নাব বেগম বলছে ডাইজেস্ট পড়া কি হবে কিনা। ডাইজেস্ট জন্য তো এই যে পড়াগুলো দিলাম, ডাইজেস্ট আর পড়তে হবে কেন, ডাইজেস্টে পড়া তো এখানে দিয়ে দিয়েছি, ডাইজেস্ট তো আর লাগবে না। অপটিমিস্টিক রেজওয়ান কি বলছে, জব সলিউশন প্লাস অ্যাকসেট, ওইখানে প্রশ্নগুলো দেখার সমস্যা, আমার এইখানে এটা দেখতে পাচ্ছি, বাট এখানে নেট পাচ্ছে না, খুব মুশকিল, নেট ইজ ভেরি স্লো, সরি আমি প্রশ্ন দেখতে পাচ্ছি না। গাজী আমিনুর রহমান বলছে গণিতে ভালো করার উপায় বলবেন স্যার। ওই যে গণিতে ভালো করার উপায় বলতে কি, যে গণিতের যে পড়াগুলো দিলাম আমি, প্রিভিয়াস কোশ্চেনগুলো যেগুলো দিলাম, এই প্রশ্নগুলো, প্রিভিয়াস কোশ্চেনগুলো যদি সব ভালোভাবে করা যায় তা গণিতে তো ভালো হবে। গণিতে খুব সোজা, যেমন পাটিগণিত থেকে 3টা প্রশ্ন থাকবে, এইটাই তো কঠিন, বাকিগুলো তো বীজগণিত, জ্যামিতি, এগুলো তো ভালো করে পড়তে, রিভিশন দিলেই তো হয়ে যায়। পাটিগণিত থেকে যে 3টা থাকে তার মধ্যে থেকে শুধু বিগত সালের বিসিএস এবং নন কাটার যে প্রশ্নগুলো আসছে, এগুলো ভালো করে রিভিশন দিয়ে গেলে 2টা কোশ্চেন নিশ্চিত, একদম নিশ্চিত কমন পাওয়া যায় 2টা কোশ্চেন, ইভেন 3টাও কমন পাওয়া যেতে পারে। যদি খুব ব্যাড লাক হয় তাহলে একটা কোশ্চেন কমন পাওয়া যাবে না, 2টা পাওয়া যাবে। তাহলে একটা কোশ্চেন তো আমি বলছি যদি না পালেও চলবে। আর যদি কারো 7 থেকে 9, 10 বইগুলো ভালো পড়া থাকে তাহলে 3টাই সে পাটিগণিত সব পারবে, গেল এক। আর বীজগণিত আর জ্যামিতি যেটা থাকে এখান থেকে তো পুরো নাম্বারই তোলা যাবে যদি একটু আসলে সে পড়াশোনা করে, ঠিক আছে। বেশিরভাগ কোশ্চেন তো প্রিভিয়াস কোশ্চেন থেকেই থাকে, আর সেগুলো তো পড়া দিয়েই দিলাম। এই বইটার মধ্যে 12,500 প্রশ্ন আছে, জব সলিউশন বইয়ের মধ্যে কত বই পড়া আছে, ভার্সিটি ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো পড়ার কথা বললাম, তার পাশাপাশি যে গাইড বইটা সেটা পড়ার কথা বললাম। যা যা বললাম সেটা যদি এই 4টা জিনিস যদি ধরে যদি ঠিকমতো পড়া যায়, আর এরপরে যদি প্রচুর পরীক্ষা অ্যাটেন্ড করা যায়, মডেল টেস্ট, সাবজেক্ট টেস্ট এগুলো অ্যাটেন্ড করা যায়, তাহলে তার কিছু লাগে না, তাহলে তো হয়ে যাবে। যে আমার নেট খুব সমস্যা, আমাকে বিদায় নিতে হচ্ছে। যদি দু একটা প্রশ্ন থাকে লাস্ট, কি বলছে আপনার সাজেশন
চলে যাচ্ছে। আনসার যদি একাধিক থাকে তাহলে কি করব? এই যে আমাদের সেন্টু বলছে যে আনসার যদি একাধিক থাকে তাহলে কি করব, এই বিষয়গুলো মানে মাথা থেকে একদম ঝেড়ে ফেলতে হবে। সেটা হচ্ছে যে যদি বিশেষ পরীক্ষায় কোনো প্রশ্ন ভুল থাকে এটা নিয়ে কোনো ওরিড হওয়ার দরকার নেই। এটা কারেক্ট আনসার করলেও ওটার নাম্বার কেউ পাবে না, না করলেও নাম্বার কেউ পাবে না, ঠিক আছে? ওটা ভুল করলেও নাম্বার কাটা যাবে না, কারেক্ট তো করার সুযোগই নেই আনসার যদি ভুল থাকে, ঠিক আছে? সো আনসার কোনো ভুল থাকলে বা প্রশ্ন কোনো ভুল থাকলে এটা নিয়ে ওরিড হওয়ার কোনো কারণ নেই, এটা কোনো নাম্বার কাটা যাবে না। কি বলছে? ডি নোভো, বাংলা নিয়ে টেনশনে আছি স্যার। বাংলা নিয়ে টেনশনের কোনো কারণই নাই। বাংলা এই যে যেগুলো প্রিভিয়াস কোয়েশ্চেন পড়ার দিলাম, এই পড়াগুলো পড়লে সেখান থেকে 60% কোয়েশ্চেন কমন থাকবে নিশ্চিত। 60 হচ্ছে অ্যাটলিস্ট, এর উপরে যাবে। তো তাহলে এতে এই নাম্বারই যথেষ্ট। হ্যাঁ, নূপুর কুণ্ডু বলছে নেট প্রবলেম। হ্যাঁ, এখানে নেট প্রবলেম, মানে এটা তো একটা হোটেলের মধ্যে আছি, তো এখানে তো নেটে অনেক ইউজ করতেছে। সো ওই নেটের উপর চাপ পড়ে গেছে, ওয়াইফাইয়ের চাপ পড়ে গেছে, যে কারণে এখানে স্লো হচ্ছে একটু। তানিয়া সুলতানা সেকেন্ড এডিশন চলে আসছে, সমস্যা নাই। থার্ড এডিশন দিব কিনা চিন্তা করতেছি। স্বপন ভৌমিক স্যারের আচ্ছা বইয়ের পিকটা, এই যে বইয়ের পিকটা, এই যে বইটা, ঠিক আছে? এখানে বড় করে লেখা আছে সাজেশন, 12,000 প্রশ্ন সম্বলিত এক্সক্লুসিভ, এখানে লেখা আছে এক্সক্লুসিভ সাজেশন, ঠিক আছে? আমার নামও দেওয়া আছে নিচে, MI প্রধান। বইটার নাম আবার বলা যাবে কিনা, এই যে বইটা সাজেশন, এক্সক্লুসিভ সাজেশন। আচ্ছা, যা যা বলছি তা শুনতে হবে। জাহাঙ্গীর আলম বলছে দেশে কখন আসবেন? ও আচ্ছা, দেশে আমাদের খুব চমৎকার ক্লাস হচ্ছে। আমি আসলে কি বলবো যে এটা নিয়ে আমি পুরোপুরি একটা লাইভ আড্ডা দিব, আলোচনা দিব। এত চমৎকার একটা দেশকে ভালোবাসলে, একটা জেলেদের দেশ থেকে কি করে এতটা রিচ দেশ করা যায় এবং এতটা উন্নত দেশে পরিণত করা যায়, এটা আসলে এইখানে এসে না দেখলে বিশ্বাস করা যাবে না যে কী করে সম্ভব। আমাদের বাংলাদেশটা কত সুন্দর একটা দেশ, এই দেশটা, আমাদের দেশটাকে যে কত সুন্দর করা সম্ভব। জাস্ট প্রবলেমটা হচ্ছে যে আমাদের মানসিকতার, আমরা যারা সাধারণ মানুষ আছি, এই মানুষরা আমরা যারা আছি, আমরা আসলে একটা কথা খুব খারাপ লাগবে শুনতে, বলতেও আমার খারাপ লাগতেছে। সেটা হচ্ছে যে আমরা আসলে প্রপারলি এডুকেটেড না, আমরা যথাযথ শিক্ষা পাই নাই। আমাদের শিক্ষার অভাব, আমাদের অনেক কিছু, আমাদের সততার অভাব, আমাদের ম্যাক্সিমাম মানুষের সততা নাই, আমাদের মধ্যে শিক্ষা নাই, প্রকৃত শিক্ষা নাই। আমরা নামমাত্র সার্টিফিকেট অর্জন করে ফেলছি। আমি যদি বলি যে আমাদের মাস্টার্স পাস করা যারা আছি, আমরা অহরহ আইন ভঙ্গ করছি, আমরা কোনো আইনে তোয়াক্কা করি না। আমরা কথা বলতে বা চলতে বা কী করতে, সরকারকে হেল্প করার ক্ষেত্রে আমরা সেটা করি না। ইভেন অনেক সাইডে আমাদের আসলে কোনো দিকেই এই জিনিসগুলো, মানে এত নেগেটিভ সাইড আমাদের মধ্যে আছে। আমরা অনেক প্রাউড ফিল করি আমাদের দেশকে নিয়ে, সবই ঠিক আছে, কিন্তু আমাদের মানুষগুলো, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যদি সচেতন হতাম, এই দেশের মানুষগুলোর যে কতগুলো পয়েন্ট আছে, পয়েন্টগুলো মানে শুনলে যেটা হবে যে একটা জেলেদের দেশ ছিল 1965 সালে। এই দেশটা যখন করে, প্রথম কাজটাই যেটা করা হয় যে ক্ষমতা আসে, লি নামে একজন যে নেতা, উনি এই দেশটাকে স্বাধীন করে উনি কী করেছেন যে এই সবগুলো মানুষকে প্রথমে আর্মিতে নিয়ে এনেছেন। আর্মিতে নিয়ে এদেরকে আর্মি ট্রেনিং দিয়েছে, সব মানুষকে, যাদের বয়স 18+, এদের প্রত্যেককে আর্মি হওয়া ছিল বাধ্যতামূলক। আর্মি করে নিয়ে আর্মি ট্রেনিং দিয়ে এদেরকে সিভিলাইজড করেছে। অর্থাৎ এদেরকে যেটা করেছে যে যে দেশের মধ্যে আইন কানুন, নিয়ম, ডিসিপ্লিন এবং জীবনের যে ডিসিপ্লিনটা কীভাবে করতে হবে, এটা আগে শিক্ষা দিয়েছে আর্মি ট্রেনিংয়ের মাধ্যমে প্রত্যেককেই। তারপরে যেটা হচ্ছে যে এদের ভূমি অ্যাকুইজিশন করেছে, এদের সমস্ত ল্যান্ড সরকার নিয়ে নিয়েছে, সব ল্যান্ড সরকার নিয়ে নিয়েছে। সেই ল্যান্ডগুলো সরকার নিয়ে সরকারের মতো করে নকশা করে পুরো সিঙ্গাপুর দেশটা, ছোট্ট একটা দেশ, মাত্র কত 700 স্কোয়ার কিলোমিটার, 700। তো এটা আমাদের তো 1 লক্ষ কত, আর সেই তুলনায় আমাদের একটা শহরের সমান একটা পুরো সিঙ্গাপুর। মানুষ মাত্র 55 লাখ মানুষ এখানে, এত কম মানুষ, কিন্তু 1 ইঞ্চি জায়গা, এই সিঙ্গাপুরে 1 ইঞ্চি জায়গা নষ্ট করা হয়নি। প্রত্যেকটা জায়গা মেপে ঠিক করা হয়েছে, প্রত্যেকটা জায়গায় এত ডিসিপ্লিন যে এটা। আর শহরটা হচ্ছে উপরের দিকে, মানুষজন খুবই কম। পুরো শহরটা হচ্ছে নিচে, মাটির নিচে, অর্থাৎ পুরো সিঙ্গাপুর শহরটাই উপরে হচ্ছে একটা শহর, আর মাটির নিচে পুরো আর একটা শহর। মাটির নিচে পুরোটা, মাটির নিচে সমস্ত যাতায়াত ব্যবস্থা মাটির নিচে, মেট্রো রেল সব মাটির নিচে। এত সুন্দর ডিজাইন করে করা, প্রত্যেকটা জায়গা এত সুন্দর করে করা যে এখান থেকে মানুষের আর কোনো আইনে চিন্তা করতে হয় না।
প্রত্যেকটা জিনিস। আমি যেটা বললাম যে এরা আর্মি ট্রেনিং প্রাপ্ত হয়েছে, তারপরে পুরো ভূমি অ্যাকুইজিশন করে গভর্নমেন্ট কী করেছে সেই ভূমিগুলো আবার ফিরিয়ে দিয়েছে, কিন্তু তার আগে গভর্নমেন্ট নিজের মতো করে এই পুরো ল্যান্ডটা সাজিয়ে দিয়েছে এখান থেকে। তারপরে আন্তর্জাতিক যে বাণিজ্য আছে সেখানে তারা আন্তর্জাতিক বাণিজ্য মেনটেন করেছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে 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 সিঙ্গাপুর এয়ার যেটা আছে, সিঙ্গাপুর এয়ারলাইন অর্থাৎ বিমানের যে চলাচল করে, এই বিমানের চলাচল করে আমি যে বিমানটায় আসলাম সেই বিমানের মধ্যে 1000 যাত্রী ছিল। 1000 একটা বিমানের যাত্রী থাকা মানে কি কত বড় একটা বিমান। সেই বিমানের মধ্যে এদের আপ্যায়ন ব্যবস্থা, এদের এত ওয়েল ট্রেন্ড, এরা এত চমৎকার করে আপ্যায়ন করে সেখানে যে যে কেউ অন্য বিমানে যাওয়ার আগে সিঙ্গাপুর বিমান যাওয়ার কথা ভাববে। তো এরা এরা কী করেছে যে এটা রাষ্ট্রীয়ভাবে কাজটা করা হয়েছে যে এই কোন কোন জায়গায় আমাদের এটা আর্নিংটা বেশি হবে, রাষ্ট্রের আর্নটা বেশি হবে, ওই জায়গাগুলো ওই খাতগুলোর ইম্পর্টেন্স দিয়েছে। তো ওইভাবে এমনভাবে তৈরি করছে সবগুলো জিনিস। আমি এটা নিয়ে একটা প্রোগ্রাম করব, তাহলে আমরা দেখবো যে আমাদের দেশের মধ্যে থেকে আমাদের কোন কোন ল্যাকিংসগুলো। তো আমার কাছে যেটা মনে হয়েছে প্রথম যেটা সমস্যা সেটা হচ্ছে আমাদের সাধারণ মানুষের যে মানসিকতাটা, আমরা যারা সাধারণ মানুষ আমাদের যে মানসিকতাটা, এই ক্ষেত্রে আমাদের ডিজঅনেস্টি, আমাদের যে সিনসিয়ারিটি, আমাদের যে একাগ্রতা, এটা নাই। এটা ধীরে ধীরে মানে আস্তে আস্তে জিনিসটা বিলুপ্ত হয়ে গেছে। তো ওই বিষয়টাতে আমরা যদি তুলে আনতে পারি কোনো সময়ে কোনো কারণে, তাহলে আমাদের দেশটা কত সুন্দর করা সম্ভব। আমাদের একটা করে সিটি যদি ধরি, আমরা প্রথমে ঢাকা সিটিকে ধরি, তারপরে চিটাগাং ধরি, রাজশাহী ধরি, এইভাবে যদি একটা করে ধরি যে এই সিঙ্গাপুর যেরকম হয়ে গেছে একেবারে ওইরকম না হলেও কাছাকাছি যদি করা যায় তাহলে কিন্তু অনেক চমৎকার ব্যাপার ঘটবে। সো এগুলো নিয়ে কথা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে লাইভটা এখানে ক্লোজ করে দিচ্ছি। আমরা এতক্ষণ যারা ছিলাম, যুক্ত ছিলাম, সাথে ছিলাম, তাদের সকলকে শুভেচ্ছা। যে পড়াগুলো দিলাম তারা সেভাবে পড়বে। আর ইংলিশ পড়াটা নিয়ে আমি কথা বলতে পারলাম না, যদি সুযোগ হয় আমার ইংলিশের এখান থেকে, অর্থাৎ এই বইটার থেকে যদি কারো আগ্রহ থাকে শোনার জন্য, তাহলে এখান থেকে আমি যেমন ইংলিশটা যদি আমি বলি 337 পেজে 337 পেজে ইংলিশটা আছে, সেখানে যদি আমরা যাই সেখান থেকে আমরা এই বইটার থেকে যে জায়গাগুলো দেখব এটা নিয়ে, তাহলে আমি আরেকদিন এইটা নিয়ে ইংলিশের যে পড়াটা আছে সেটা নিয়ে আরেকদিন বলবো। সব পড়তে হবে তা না, কিছু জায়গা আছে খুবই ইম্পর্টেন্ট জায়গা আছে, সেগুলো দেখতে পারি আমরা। তো আজকে রাত অনেক হয়ে গেছে, এখানে সকালে আবার কাজ আছে। তো এখানে আমাদের এইখানে বাজতেছে 1টা বাজে রাতে এখানে। হ্যাঁ, সো আজকের মধ্যে বিদায় নিচ্ছি। সিনোনিম অ্যান্টোনিম নিয়ে কে বলছে? স্বপ্নের মনি সিনোনিম অ্যান্টোনিম নিয়ে বলছে যে এটা নিয়ে পড়ার দরকার নাই, শুধু প্রিভিয়াস কোশ্চেনের মধ্যে যা আছে ওইটুকু পড়বেন, এর বাইরে যাওয়ার কোনো মানে হয় না এই সময়ের মধ্যে। হ্যাঁ, সিনোনিম অ্যান্টোনিম কোনো যাওয়ার দরকার নাই, শুধু যে পড়াগুলো দিলাম, আমি যে পড়াগুলো দিলাম এই পড়াগুলো কমপ্লিট করবেন। কমপ্লিট করতে আমি কি বলছি যে 5 টাইমস রিভিশন দিতে বলছি, ঠিক আছে? 5 টাইমস রিভিশন দিতে হবে। আর এমনিতে কোনো প্রবলেম থাকলে আমার মেসেঞ্জারে নক না করে আমাদের যে গ্রুপ আছে গ্রুপে পোস্ট দিলে আমি সেখানে জানিয়ে দিতে পারবো। আর সিরিয়াস কোনো প্রশ্ন থাকলে মেসেঞ্জারে দিতে হবে, কারণ মেসেঞ্জারের মধ্যে এত মেসেজ আসে যে এগুলো উত্তর দিতে দিতে আমি তো হিমশিম খেয়ে যাব। তো এরকম না, মানে ছোটো ছোটো প্রশ্ন যেগুলো আছে, যেগুলো মানে একটা ফ্রেন্ডকে জিজ্ঞেস করলে সে বলতে পারে, সেইটা আমাকে করার দরকার নাই। যেইটা ফ্রেন্ড কেউই বলতে পারতেছে না, আগে ফ্রেন্ডদের জিজ্ঞেস করতে হবে, সিনিয়র ভাইদের জিজ্ঞেস করতে হবে, তারা যদি বলতে না পারে তখন আমার মেসেঞ্জারে প্রশ্ন করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। কিন্তু এত সিলি প্রশ্নগুলো উত্তর দিতে হয় যে এত বেশি প্রশ্ন থাকে, সেগুলো উত্তর না দিলে আবার মাইন্ড করে, সেটা উত্তর না দেখালে উত্তর দেওয়া গেল না। অনেক প্রশ্ন থাকে, উত্তর না দিলে সেটা আবার রিপিট প্রশ্ন আসে, মানে সেটা বলা হয় যে আমি প্রশ্ন উত্তর দিলাম না, অমুক তমুক চার্জ করা হয়। তো এটা চার্জ করার তো কোনো মানে হয় না ভাই। সেটা হচ্ছে যে আমার তো নিজস্ব কিছু কাজ টাজ থাকে, একেবারে অপ্রয়োজনীয় প্রশ্ন সেগুলো করলে তো এত প্রশ্ন তো দেওয়া যাবে না। যেটা খুব সিরিয়াস প্রশ্ন থাকবে ওই প্রশ্নটা করতে হবে, আর যে প্রশ্নগুলো ফ্রেন্ডদের কাছ থেকে উত্তর নেওয়া যাবে সেগুলো ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করতে হবে। ওকে, কি বলছে? নরিন ফ্রম ঢাকা, আই এম নিউ, চলে গেছে। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে কথা হবে এই পর্যন্তই। আর যদি আবার লাইভের দরকার হয় আমি দেখব যে নেওয়া যায় কিনা। আর আমি এই বইটার থেকে মাঝে মাঝে লাইভ নিয়ে বইটার থেকে পড়ার ব্যাপারে আলোচনা, যেহেতু বইটা আমি লিখছি তো সেক্ষেত্রে আমি এই বিষয়টাতে কথা বলবই। তো আমার 40তমর জন্য যে পড়াটা দেওয়ার কথা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। আমার মনে হয় যদি এটা ফলো করে তাহলে এটা কাজে লাগবে। আর এই বইটা নিয়ে, এই বইটাকে প্রমোটিং বলা চলে, মার্কেটিং করা বলা চলে, এটা নিয়ে আর একটু হোমওয়ার্কটা দিলে আমাদের যারা এটা বইটা কিনেছে তাদের উপকার হবে, সেটা নিয়ে মাঝে মাঝে কথা বলতে পারবে ফ্রি থাকলে। তো থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ যারা সবাই ছিল, থ্যাংকস টু অল।
আসলে সবাইকে ভালোবাসি, লাভ ইউ অল। ভালো লাগে সবাইকে, সবার এই যে আন্তরিকতা এখনও যে সবাই যুক্ত থাকে, এটাই খুব ভালো লাগে। আমি আশা করব যে যেভাবে আমাকে ভালোবাসছে সবাই, এই ভালোবাসা যেন থাকে, আমারও সবার প্রতি ভালোবাসা থাকবে। যারা 40তম পরীক্ষা দিবে তাদের সাথে যদি ফিউচারে আর কখনো আমার এইভাবে কথা না হয়, তাহলে সে নাগাদ সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন। আমার আপনাদের সবার প্রতি দোয়া থাকলো, ভালোবাসা থাকলো, অনেক অনেক ভালোবাসা। লাভ ইউ অল, টাটা।